মির্চি বাংলা অরিজিনালস এর বিশেষ নিবেদন, ক্রাইম কথা কথা কথা। সন্ধে থেকেই বেশ জোরে হাওয়া দিচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাহাড়ে ধাক্কা খেয়ে সেই হাওয়া একটা ভারী গমগমে আওয়াজ ছড়িয়ে দিচ্ছে গ্লেনউড স্প্রিংসের চারপাশে। গারফিল্ড কাউন্টি জেলের ভারী লোহার দরজা হাওয়ার তোড়ে বারবার কেঁপে উঠছে। একটু পরেই বরফ পড়তে শুরু করলো গ্লেনউড স্প্রিংস জুড়ে। 1977 সাল, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ। ক্রিসমাস নিউ ইয়ার মিলিয়ে একটা ছুটির আমেজ। গারফিল্ড কাউন্টি জেলেও উৎসবের হাওয়া। পুলিশ অফিসারদের অনেকেই এখন ছুটিতে, যারা আছে তাদেরও কাজে বিশেষ মন নেই। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসের রেডিওতে একটা কান্ট্রি সং বেজে চলেছে। তার পাশেই টেবিলের ওপর দাঁই করে রাখা কাগজপত্র, কিন্তু ঘরে কেউ নেই। ডেপুটি মিলারের উপরই এখন এই জেলের দায়িত্ব। তিনি একটা কফি কাপ হাতে করিডোরে দাঁড়িয়ে আছেন। এমন সময় তিনি দেখতে পেলেন একজন বৃদ্ধ পুলিশ গার্ড করিডোর ধরে হেঁটে আসছেন। মিলার বললেন, রেডিওতে শুনলাম কাল নাকি আবার ঝড় আসবে। হ্যাঁ, আসবি, তবে তার আগে আমি বাড়ি চলে যেতে পারলে ভালো হয়। নিউ ইয়ারের প্ল্যান আছে নাকি? বৃদ্ধ অফিসার বললেন, আমার নেই, কিন্তু বউয়ের আছে। আচ্ছা, বেশ বেশ। 7 নম্বর সেলটা ভালো করে চেক করেছেন? হ্যাঁ, একটু আগেই তো করলাম। কি দেখলেন? একেবারে অঘরে ঘুমোচ্ছে। অ্যালার্ট থাকবেন। এই ছুটির সময় আমার তো ওই একটাই মাথা ব্যথা। 7 নম্বর সেলে থিওডর রবার্ট বান্ডি বা টেড বান্ডি চুপচাপ শুয়ে আছে কম্বলের তলায়। তার চোখ খোলা, দৃষ্টি সজাগ। আজকের রাতটার জন্য অনেক দিন ধরে প্রস্তুতি নিয়েছে টেড। গার্ডরা কয়েকদিন ধরেই লক্ষ্য করছে টেড রোগা হয়ে যাচ্ছে। তারা হাসাহাসিও করছে টেডের সামনে, কিন্তু তারা কেউ আন্দাজ করতে পারেনি এ সবটাই টেডের প্ল্যানের অংশ। বিগত দিনগুলোতে টেড ভালো করে গার্ডদের সমস্ত মুভমেন্ট লক্ষ্য করেছে। কে কত পা হেঁটে কখন কোন করিডোর দিয়ে যাবে, সবই এখন টেডের নখদর্পণে। বৃদ্ধ গার্ড তার মুখের ওপর টর্চের আলো ফেলে যাওয়ার পর 5 মিনিট অপেক্ষা করল বান্ডি। তারপর শটান উঠে বসল বিছানায়। প্ল্যান মাফিক বইগুলো সব বিছানার উপর সাজিয়ে তার উপর কম্বলটা টেনে দিল। তারপর বিছানার লোহার ফ্রেমের উপর উঠে সিলিং এর একটা নির্দিষ্ট জায়গায় সর্বশক্তি দিয়ে চাপ দিল টেড বান্ডি। সিলিং এর সেই অংশ থেকে কাঠের পাটাতনটা সরে গেল। অনেকটা ধুলো এসে পড়ল বান্ডির চোখে মুখে। সেই এক ফালি সরু অংশ দিয়ে বেরোতে গিয়ে আটকে গেল টেড। ওর চোখে মুখে তখন একরাশ আশঙ্কা, কিন্তু একটু চেষ্টাতেই সেই জায়গা থেকে নিজেকে মুক্ত করে সিলিং এর উপর উঠে পড়ল। হামাগুড়ি দিয়ে টেড পৌঁছে গেল চিফ জেলারের ঘরের ঠিক উপরে। ও জানতো আজ রাতে চিফ জেলার ঘরে নেই, স্ত্রীকে নিয়ে বেরিয়েছেন। তবু ও কান পেতে একবার বোঝার চেষ্টা করল নিচে ঠিক কি হচ্ছে। ওর কানে এলো সেই বৃদ্ধ গার্ডের গলা। লোকটা তো শিক্ষিত, ল পড়েছে শুনেছি। সে যে এরম রাক্ষস হতে পারে এটা ভাবাই যায় না। অথচ তার উপরেই এতগুলো মার্ডারের অভিযোগ এবং সেগুলো প্রমাণিত। কে যে রাক্ষস আর কে যে মানুষ সেই হিসেব করা আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি।
কথাগুলো শুনে মুচকি হাসল টেড। চিফ জেলারের ঘরে যে কেউ নেই সেটা পরিষ্কার। আর অপেক্ষা না করে সিলিং এর পাটাতনটা সরিয়ে জেলারের ঘরে নেমে এলো টেড। ঘরের ভিতর নেমেই জেলারের আলমারি থেকে একটা পরিষ্কার কোট আর প্যান্ট নিয়ে নিজের জামা কাপড় পাল্টে ফেলল। তারপর সোজা দরজা দিয়ে বেরিয়ে জেলের গেটের বাইরে এসে দাঁড়ালো টেড। আধো ঘুমে আচ্ছন্ন গার্ড ওকে খেয়ালও করল না। টেডের কাছে জেল থেকে পালানো নতুন নয়। বাইরে তখন চারপাশ বরফে ঢেকে গেছে। সেই বরফের উপর দিয়ে জেল ভেঙে বেরিয়ে চলে গেল টেড বান্ডি। মার্ডার এবং অ্যাবডাকশন মিলিয়ে 10খানা চার্জ তখন তার মাথার উপর। নমস্কার, আমি সৌমাদিত্য। আপনারা শুনছেন ওয়ার্ল্ড ক্রাইম, যার সব চরিত্র কাল্পনিক নয়। আজ যে অপরাধীর কাহিনী আপনাদের শোনাবো তা ক্রাইম ডিটেকশনের জগতে এক নতুন দিক খুলে দিয়েছিল। এই কেসেই প্রথম এফবিআই ক্রিমিনাল প্রোফাইলিং এবং ভিকটিমিওলজি অ্যানালিসিসের ওপর ভিত্তি করে ইনভেস্টিগেশন শুরু করে। এই ঘটনার পরই সিরিয়াল কিলিং শব্দবন্ধটি পাকাপাকিভাবে জায়গা করে নেয় ক্রিমিনাল ইনভেস্টিগেশনের ডিকশনারিতে। তবে অপরাধকে গৌরবান্বিত করা আমাদের উদ্দেশ্য নয়। অপরাধ সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্য নিয়েই বলবো আজকের গল্প। যে সিরিয়াল কিলারের কথা আজ আপনাদের শোনাতে চলেছি তার ছিল অনেকগুলো নাম। কেউ বলতো দ্য ক্যাম্পাস কিলার, কারণ টেড বান্ডি খুন করেছিল বহু কলেজ পড়ুয়াকে। আবার কিছু মিডিয়া তার নাম দিয়েছিল দ্য লেডি কিলার, কারণ সে বেছে বেছে বহু অল্প বয়সী যুবতীদের খুন করে। সিরিয়াল কিলারদের ক্ষেত্রে বেশিরভাগ সময় যেটা দেখা যায় সেটা হলো তারা কোনো একটি এলাকা বেছে নিয়ে সেখানেই তাদের অপরাধ ঘটিয়ে থাকে। কিন্তু টেড বান্ডি ছিল সম্পূর্ণ আলাদা। সে তার অপরাধ জীবনের প্রথম দিকে খুন করা শুরু করে সিয়াটেলে। তার কয়েকদিন পর টেড ল পড়তে যায় ইউটা এবং কলোরাডো অঞ্চলেও। সেখানেও সে একাধিক খুনের ঘটনা ঘটায়। এরপর জেল থেকে পালিয়ে সে পৌঁছে যায় ফ্লোরিডাতে। টেডের অপরাধ জীবনের শেষ খুনগুলো সে করেছিল ফ্লোরিডাতেই 1974 থেকে 1978। মাত্র 4 বছরে 30টিরও বেশি খুন করেছিল টেড বান্ডি। এছাড়াও দুবার জেল পালাতেও সক্ষম হয়েছিল টেড। তাহলে চলুন শুরু করা যাক টেড বান্ডির এই অদ্ভুত জীবনের আখ্যান। গোটা আমেরিকা জুড়ে খবরের কাগজের প্রথম পাতায় নাম আর ছবি বেরোনোর আগে ছিল টেড বান্ডির একটা ঘটনাবহুল ছোটবেলা। বান্ডি শেষবার ধরা পড়ার পর স্যামুয়েল গ্রান্ট নামের এক অনামী থ্রিলার লেখক তার জীবন নিয়ে খুব উৎসাহী হয়ে ওঠে। সে ঠিক করে বান্ডির একটি জীবনী লিখবে, আর তাই সে শুরু করে জেলে গিয়ে বান্ডির ইন্টারভিউ নেওয়া। সেই ইন্টারভিউ শুরু হয় একেবারে বান্ডির ছোটবেলা থেকে। প্রথম যেদিন স্যামুয়েল জেলের মিটিং রুমে টেডকে দেখল, টেড তখন শান্তভাবে একটা চেয়ারে বসে আছে। তার মধ্যে কোনো হেলদোল নেই, বরং ঠোঁটের কোণায় একটা মুচকি হাসি। স্যামুয়েল টেডের সামনে বসে নিজের নোটবুক খুলল। তারপর জিজ্ঞেস করল, আচ্ছা, তুমি 1946-এ জন্মেছ, তাই তো? বান্ডি অল্প মাথা নেড়ে বলল, হ্যাঁ, নভেম্বর। কোথায় জন্মেছ? এলিজাবেথ হোম। তবে ওইটুকু বললেই সবটা বলা হয় না। সেখানে অবিবাহিত মহিলাদের দেখাশোনা করা হতো। বুঝতেই পারছেন, আমার জন্মের আগে থেকেই অনেক গন্ডগোল। আচ্ছা, তোমার ছেলেবেলাটা নিয়ে একটু বলো। মানে তোমার বাবা মা কেমন ছিলেন? এবার বান্দির ঠোঁটের হাসিটা মিলিয়ে গেল। ও উত্তর দিল,
আমি জানতাম আমার দাদু দিদাই হচ্ছে আমার বাবা মা। তাহলে তোমার নিজের মা? আমায় বলা হয়েছিল আমার মা হচ্ছে আমার দিদি। আই সি। সত্যিটা কবে জানতে পারলে? একটু বড় হওয়ার পর, যখন আর বাচ্চাদের সামনে সবটা দুয়ে দুয়ে চার থাকে না। আর তোমার বাবার ব্যাপারে জানতে পেরেছিলে? সেটার আগে আপনি বলুন, কোন গল্পটা আপনি শুনতে চান? মানে? মানে কোন লোকটা আমাকে জন্ম দিয়েছে আমি জানি না, জানতেও চাই না। আর অন্য গল্পটা কি? প্রথমবার জেলে আসার পর শুনেছিলাম আমার দাদুই বোধহয় আমার বাবা। এই কথা শুনে স্যাম নোটবই থেকে মুখ তুলে তাকালো। তারপর বলে উঠল, এটা সত্যি কিনা যাচাই করেছিলে? না, কোনোদিন ইচ্ছে হয়নি। আচ্ছা, তোমার ছোটবেলা তো কেটেছে ফিলাডেলফিয়ায়, দাদুর বাড়িতেই। তা কেমন ছিল সেই সময়টা? কি জানি, বলতে পারবো না ঠিক। দাদু রেগে যেতেন মাঝে মাঝে, কথা বলতেন না অনেক দিন ধরে। আর দিদা? দিদা, তাকে তো একবারের বেশি দুবার মুখ খুলতে দেখিনি। চুপচাপ থাকতেন নিজের মতো, বাড়ি থেকেও বেরোতেন না। স্যাম আশ্চর্য হয়ে লক্ষ্য করল টেডের আবেগ, অনুভূতি, মানসিক চাঞ্চল্য বলে কিচ্ছু নেই। এমনকি তার মধ্যে যে একটা প্রচণ্ড রাগ বাসা বেঁধে আছে এমনটাও নয়। ও আবার পরের প্রশ্নে চলে গেল। তোমার মাসির থেকে একটা ঘটনা জানতে পেরেছিলাম। তুমি নাকি ছোটবেলায় একবার তার বিছানায় অনেকগুলো ছুরি সাজিয়ে রেখেছিলে। তিনি ঘুম থেকে উঠে নাকি ভয় পেয়ে গিয়েছিলেন। আমি আমি তখন খুব ছোট বোধহয়। তুমি কি এটা করেছিলে? মানে মনে আছে কিছু? কারণ এরকম অনেক ঘটনা আছে। তুমি নাকি বাচ্চাদের ভয় দেখাতে বিড়াল ধরে এনে দড়িতে বেঁধে পুড়িয়ে দিতে। আসলে কি জানেন তো, শেষটা সবাই জেনে গেলে শুরুটাও নিজের মতো বানিয়ে নেয়। আসলে গোটা গল্পটার একটা মানে থাকতে হবে তো। মানে কি আদৌ আছে? কিসের? তোমার পুরো গল্পটার? আজ আজ থাক, লেটস লিভ ইট টুডে। সেদিন টেড আর বেশি কথা বলতে রাজি হয় না। স্যাম জেল থেকে বেরিয়ে আসে। ওর একটা বিষয় বারবার মনে হচ্ছিল, টেডের ছোটবেলার গল্পে কোনো স্থিরতা নেই। সত্যি আর মিথ্যের সীমারেখা যেন ছোটবেলা থেকেই ঝাপসা। টেড যখন কৈশোরে পা রাখল, তখন তার মা আরেকবার বিয়ে করলেন। বান্দিও মায়ের সাথে চলে এলো টাকুমা। তার সৎ বাবার নাম ছিল জন বান্দি। জন টেডকে আইনত অ্যাডপ্ট করে। অবশ্য টেড কখনোই জনকে বাবা হিসেবে মেনে নিতে পারেনি। টাকুমার বৃষ্টি ভেজা ঘন জঙ্গলকে সঙ্গী করে বেড়ে উঠতে লাগলো টেড। তার টিচারদের মতে ও ছিল একজন বুদ্ধিমান এবং মনোযোগী ছাত্র। ওর সবচেয়ে বড় গুণ ছিল যে সে একেবারে স্পষ্ট করে নিজের কথাগুলো বলে বোঝাতে পারত, যা তার বয়সী অনেক ছাত্রছাত্রী পারত না। যারা সেই সময় তাকে কাছ থেকে দেখেছে তারা কেউই বান্দির মধ্যে কোনো অস্বাভাবিকতা খুঁজে পায়নি। তার এই ভিন্ন সময়ে ভিন্ন রূপ নেওয়ার প্রবণতা মানুষ জানতে পেরেছিল অনেক পরে, যখন তার জীবন নিয়ে বহু লোক গবেষণা করতে উৎসাহী হয়। একজনকে টেড বলেছিল যে সে ছোটবেলায় ডিটেকটিভ ম্যাগাজিন পড়তে খুবই ভালোবাসত, বিশেষ করে যে গল্পে যৌন নির্যাতনের বর্ণনা আছে। আবার অন্য একজনকে সে জানিয়েছিল সে জীবনে কোনোদিন ডিটেকটিভ ম্যাগাজিন পড়েইনি। এরপর কলেজ করতে বান্দি চলে এলো সিয়াটেল। সে জানত সুনিপুণভাবে নিজেকে বদলে নেওয়ার কৌশল। শহুরে কায়দার সঙ্গে মিলিয়ে জামা কাপড় বদলে গেল তার। কথাবার্তাও হয়ে উঠল বেশ মার্জিত। এমনকি রাজনৈতিকভাবেও টেড হয়ে উঠল সক্রিয়। তার সেই সময়কার একজন বন্ধু বার্নির সঙ্গে কথা বলেছিল স্যামুয়েল। আচ্ছা, তুমি তো টেডের কলেজ জীবনের বন্ধু। ও তখন সক্রিয়ভাবে রাজনীতি করছে। আমরা তো একসাথে ডোর টু ডোর ক্যাম্পেইন করতাম, অনেক রকমের প্রোটেস্ট ইভেন্টস অর্গানাইজ করতাম। আচ্ছা, কিরকম দেখেছিলে টেডকে তখন? খুবই প্যাশনেট,
আর জানতো নিজের জীবন থেকে ঠিক কি চায়। আর বন্ধুদের সাথে কিভাবে মিশতো টেড? বার্নি অল্প থেমে উত্তর দিল, এটা এটা খুবই অদ্ভুত। টেড ওয়াজ নর্মাল ছিল, একেবারেই নর্মাল। মানে? মানে সবাই ভাবে যে টেডের মতো একটা লোক এতটা নৃশংস হলে সেটা হয়তো তার কাছের মানুষেরা বুঝতে পারবে, কিন্তু না, টেড একেবারে নর্মাল ছিল। সবার সঙ্গে ভালো সম্পর্ক, সমস্ত কাজে উৎসাহ। একটু থেমে বার্নি নিজেই আবার বলল, আমার কি মনে হয় জানেন, এই এই নর্মাল হওয়ার অভিনয়টা ও খুব মন দিয়ে করত, যেন প্র্যাকটিস করত। সেটা কিরকম? টেড খুব ভালো করে সবাইকে স্টাডি করত, কে কীভাবে কথা বলছে, হাসছে, রেগে যাচ্ছে, সব। আর সেটা বুঝে নিজের জীবনে সেটা অ্যাপ্লাই করত। ওর পাশে বসে ক্লাস করেও আমি কোনোদিন বুঝিনি যে ও আসলে কীরকম মানুষ। পরবর্তীকালে ইনভেস্টিগেটররা বার্নির কথার প্রতিফলন টেডের মধ্যে লক্ষ্য করবেন। টেড প্রায় প্রতিটি শিকারের কাছেই আলাদা মানুষ হয়ে হাজির হয়েছে। কখনো আহত যুবক, কখনো পথ হারানো ছাত্র, আবার কখনো পুলিশ অফিসার। টেড কিছুদিন সাইকোলজি পড়ে, বিশেষত ক্রিমিনাল সাইকোলজি সম্পর্কে তার উৎসাহ জাগে। অনেকগুলো ক্রিমিনাল ইনভেস্টিগেশনের ব্যাপারে পড়াশোনা করে টেড, আর তারপর শুরু হয় তার হত্যা লীলা। 1974 সালের জানুয়ারি মাসের 4 তারিখ। সিয়াটেলে সেদিন প্রবল বৃষ্টি। ইউনিভার্সিটির আশেপাশের রাস্তা একেবারে ফাঁকা। কয়েকটা বাড়ির ব্যালকনিতে তখনও ক্রিসমাসের লাইটিং ঝুলছে। সেখানেই একটা বাড়ির বেসমেন্ট ভাড়া নিয়ে থাকে ইউনিভার্সিটি স্টুডেন্ট জেনি লেন্স। সেদিন রাতেই ওর বাড়ির পিছনের দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকল টেড। বাড়ির সকলেই তখন গভীর ঘুমে। টেড অন্ধকার হল ঘর পেরিয়ে এসে দাঁড়ালো বেসমেন্টের দরজার সামনে। তারপর নিঃশব্দে বেসমেন্টের সিঁড়ি দিয়ে নেমে গেল। জেনির ঘরে ঢুকে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল টেড। ভালো করে দেখল জেনিকে, তারপর ধীর পায়ে এগোতে লাগলো জেনির দিকে। এমন সময় ঘরের মেঝেতে একটা শব্দ হওয়ায় ঘুম ভেঙে গেল জেনির। ও বলল, কে? কোনো উত্তর নেই। জেনি ভালো করে দেখলো অন্ধকারে একটা মানুষের অবয়ব। জেনি এবার ভয় পেয়ে উঠে বসতে গেল বিছানায়। টেড আর দেরি করলো না, পাশের জানলার রডটা খুলে নিয়ে সোজা মারল জেনির মাথায়। জেনি মাথাটা চেপে শুধু বলতে পারলো, না, প্লিজ না, না, প্লিজ না, না। জেনির মাথার হাড় রডের আঘাতে ভেঙে চুরমার হয়ে গেল। তবু টেড থামল না। একের পর এক রডের ঘা বসাতে লাগলো জেনির শরীরে। গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না জেনির। ও লুটিয়ে পড়ল বিছানায়। কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে জেনিকে দেখল টেড। তারপর যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল বাড়ি থেকে। টেড জানল না যে জেনির শরীরে তখনও প্রাণ আছে। পরের দিন যখন জেনির বন্ধুরা এলো তাকে ডাকতে, তারা দেখল জেনি শান্তভাবে বিছানায় শুয়ে, কিন্তু রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। জেনিকে যত দ্রুত সম্ভব হাসপাতালে পাঠানো হলো। জমে মানুষের টানাটানির পর জেনি বেঁচে গেল। এদিকে ইনভেস্টিগেটররা বুঝেই উঠতে পারল না যে কি উদ্দেশ্যে জেনির উপর এই আক্রমণ। এই প্রথম খুনের চেষ্টার পরে নিজের যে অনুভূতি তা স্যামকে জানিয়েছিল টেড। এতটা নৃশংসভাবে মাথায় মেরে খুন করতে চাওয়াটা তোমার কাছে এত জরুরি হয়ে উঠল কেন? মানুষের স্বভাব সম্পর্কে একটা বিষয় তখন আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। আর সেটা কি?
মানুষ নিজের বাড়িতে, নিজের ঘরে সবচেয়ে নিরাপদ মনে করে। আর সেই ধারণা যদি একবার ভেঙে দেওয়া যায়, তবে চোখের সামনে সে ছটফট করতে থাকে। আমার হাত থেকে তখন সে মুক্তি চায়। তখন তার চোখে শুধু মৃত্যু ভয় থাকে না, তার সাথে থাকে হতাশা। বিপদ একেবারে তার বেডরুমে ঢুকে পড়েছে আর সে কিচ্ছু করতে পারছে না। কিন্তু জেনি তো মরেনি, তাই রাগ হলো বলে আবার খুন করতে গেলে? না, রাগ আমার হয় না। হ্যাঁ, জেনি মরেন তো কি হয়েছে? আমি ভীষণ আনন্দ পেয়েছিলাম, মনটা একটু শান্ত হয়েছিল, তাই বেশি দিন আর চুপ করে বসে থাকতে পারলাম না। see. 1974 সালে জেনিকে খুনের চেষ্টার কয়েকদিন পরেই দ্বিতীয় শিকার খুঁজে নিল টেড। ইউনিভার্সিটির কাছেই একটা বাড়ি, সেই বাড়িরও বেসমেন্টে একা থাকে লিন্ডা হেলি, ইউনিভার্সিটি স্টুডেন্ট। রাতে দরজা ভেঙে লিন্ডার ঘরে ঢুকল টেড। লিন্ডা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আবারও ভারী একটা বস্তু দিয়ে লিন্ডার মাথায় আঘাত করল। ঘুমের মধ্যেই অচেতন হয়ে গেল লিন্ডা। কিন্তু আগের বার জেনি যে মরেনি সে খবর টেডের কাছে ছিল, আর এই ঘটনা টেডকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিল। শুধু আক্রমণ করলেই হবে না, যতক্ষণ ভিকটিম জীবিত ততক্ষণও ঝুঁকির মধ্যেই আছে। তাই টেড লিন্ডাকে ঘর থেকে বের করে নিয়ে চলে গেল সিয়াটেলের পূর্ব দিকে টেইলর মাউন্টেনের কাছে। লিন্ডার দেহে তখনও প্রাণ ছিল। তাকে শ্বাসরোধ করে খুন করে বডিটা সেখানে ফেলে রেখে দিল টেড। প্রায় বছরখানেক পর 1975 সালে মার্চ মাসে কয়েকজন পথচারী একটা কঙ্কাল দেখতে পায় ওই এলাকায়। অনুসন্ধান করে পুলিশ জানতে পারে সেটা লিন্ডা হিলির কঙ্কাল। তখনই বোঝা যায় যে লিন্ডা আসলে খুন হয়েছে। লিন্ডা ছাড়াও টেড বান্ডির আরো কয়েকজন ভিকটিমের কঙ্কাল পাওয়া যায় ওই একই এলাকাতে। পরে এফবিআই ইনভেস্টিগেশনে উঠে আসে টেড তার বেশিরভাগ ভিকটিমের দেহই কোনো জঙ্গল বা পাহাড়ের কিনারায় ফেলে দিয়েছে, এবং সেই একই জায়গায় সে বারবার ফিরে এসেছে। টেডের এই কোনো একটি নির্দিষ্ট জায়গায় বারবার ফিরে আসার বিষয়টা এফবিআই ক্রিমিনাল প্রোফাইলারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ক্রিমিনাল সাইকোলজির ব্যাপারে জানতে সাহায্য করে। লিন্ডা হিলির ঘটনার পর সিয়াটেল পুলিশ নড়ে চড়ে বসে। কিন্তু দুটো ঘটনায় যে একই মানুষের ঘটানো এমন সন্দেহ তখনও তাদের মনে জাগেনি। টেড একটা বিষয় বুঝে নিয়েছিল, মানুষ নিখোঁজ হলে তদন্ত একরকম হয়, কিন্তু মৃতদেহ পাওয়া গেলে সেই তদন্ত সম্পূর্ণ অন্য রকম ভাবে করা হয়। তাই এরপর থেকে সে মৃতদেহ সরিয়ে ফেলাকে নিজের পরিকল্পনার অংশ করে নেয়। পরের শিকার খুঁজতে টেড যায় এভারগ্রিন স্টেট কলেজে। সেখানে ডনা ম্যানশন নামে একটি মেয়েকে কনসার্টে ঢোকার সময় তুলে নেয় টেড। তাকেও খুন করে ফেলে দেয় কোনো এক অজানা জায়গায়। তারপর টেড চলে যায় অরেগন। সেখানে অরেগন স্টেট ইউনিভার্সিটির ডরমিটরিতে ফিরছিল রবার্টা পার্কস। তাকে সেখান থেকেই অপহরণ করে খুন করে টেড। খুন তখন নেশার মতো মাথায় চেপেছে টেডের। খুনের থেকেও সে বেশি মজা পায় ভিকটিমের অসহায়তায়। 1974 সালের গ্রীষ্মকাল। গোটা ওয়াশিংটন স্টেট জুড়ে ছড়িয়ে পড়েছে একটা চাপা আতঙ্ক। বিশেষত কলেজ আর ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে সকলেই তটস্থ। অল্প বয়সী যুবতীরা কলেজ ক্যাম্পাস থেকে উধাও হয়ে যাচ্ছে। ভিকটিমদের মধ্যে কেউ হয়তো নিজের ঘরেই ছিল, আবার কেউ বা কলেজ ক্যান্টিন থেকে রুমে ফিরছিল। তখনও সারা দেশের সংবাদ মাধ্যমের নজর পড়েনি এই ঘটনাগুলোর দিকে। আর এই সবকটা হারিয়ে যাওয়া যে আদতে এক সুতোয় গাঁথা, সেই সন্দেহ পুলিশ করেনি তখন। আলাদা আলাদা থানা নিজেদের মতো করে তদন্ত চালাচ্ছে। তাদের তখন সন্দেহ স্থানীয় মানুষের ওপরেই।
সেই তালিকায় আছে সম্পর্কে দাগা খাওয়া প্রাক্তন প্রেমিক, পরিচিত চোর বা ডাকাত অথবা যাযাবর গোত্রের গৃহহীন মানুষ। সে বছরের জুলাই মাসের একটা সুন্দর দুপুর। লেক স্যামমিশ স্টেট পার্কে তখন প্রচুর লোক। কয়েকজন কলেজ পড়ুয়া একদিকে ফ্রিসবি খেলছে, রেডিও থেকে রক গান ভেসে আসছে। এমন সময় সেখানে এসে ঢুকল টেড বান্ডি। দুজন মহিলা জানিস আর মনিকা হঠাৎ লক্ষ্য করল একজন সুপুরুষ ব্যক্তি একটা তামাটে রঙের ভোক্সওয়াগন বিটলের পাশে দাঁড়িয়ে গাড়ির ডিকিটা খোলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সেই লোকটির একটা হাত ছিল গলায় বাঁধা ব্যান্ডেজের সাহায্যে ঝোলানো, হাত ভেঙে গেলে যেভাবে বেঁধে দেওয়া হয় আর কি। কিন্তু তার একটা হাত অকেজো হওয়ায় সে কোনোভাবেই ডিকিটা খুলতে পারছে না। সেই দুজন মহিলাকে দেখতে পেয়ে টেড বলল, এক্সকিউজ মি, আমার সেল বোটটা একটু গাড়িতে তুলবো, কিন্তু দেখতে পাচ্ছেন তো আমার অবস্থা, একটু সাহায্য করবেন? জানিস বা মনিকা কেউই ভাবতে পারেনি লোকটার ভাঙা হাতের ব্যাপারটা একেবারে ভুয়ো। জানিস এগিয়ে এসে জিজ্ঞেস করল, কোথায় সেটা? এই তো পার্কিং এরিয়ার ওই দিকটায়। বাই দ্য ওয়ে, হ্যালো, আমি টেড। কয়েক ঘন্টা পর দুজন মহিলাকেই আর খুঁজে পাওয়া গেল না। টেড দুজনের মাথায় আঘাত করে তাদের অজ্ঞান করে নিয়ে গেল জঙ্গলের ভিতরে। সেখানে দুই মহিলার উপর চলল যৌন নির্যাতন। তারপর দুজনকেই গলা টিপে খুন করল টেড, আর দেহ ফেলে রাখল জঙ্গলের মধ্যেই। এই ঘটনার বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর খোঁজ পায় কিং কাউন্টি পুলিশ। টেডের গাড়ির তথ্য হাতে আসে পুলিশের। এছাড়াও তার একটা স্কেচ করা হয়। ক্লেফার নামের একজন প্রত্যক্ষদর্শী টেড নামটাও শুনতে পেয়েছিল। সেই সময় কিং কাউন্টি পুলিশের কাছে প্রত্যেক দিন 200-রও বেশি টিপ আসছে। তাই তারা টেড বান্ডির মতো এরকম উজ্জ্বল ছাত্র, যার প্রাপ্তবয়স্ক হওয়ার পর কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, এমন একজনকে সন্দেহের আওতার বাইরেই রাখে। টেড ধরা পড়ল না, বরং ও বুঝল তার সব থেকে বড় অস্ত্র ছুরি নয়, তার চেহারা এবং ব্যবহার। লেক স্যামমিশ পার্কের ঘটনার পর টেড বান্ডি ওয়াশিংটন ছেড়ে চলে গেল ইউটা। সেখানে ল স্কুলে ভর্তি হলো টেড। ইউটায় যেন এক নতুন জীবন শুরু হলো টেডের। প্রতিদিন ক্লাস করা, বন্ধুদের সঙ্গে রাজনৈতিক আলোচনা করা। কে বলবে এই লোকটা নৃশংসভাবে খুন করেছে একাধিক মানুষকে? এদিকে ইউটাতেও একের পর এক অল্প বয়সী মেয়েরা নিখোঁজ হতে শুরু করলো। পার্কিং লট, শপিং সেন্টার থেকে নিখোঁজ হয়ে যেতে লাগলো একাধিক যুবতী। তখনও ইন্টারস্টেট পুলিশ কমিউনিকেশন আজকের মতো ছিল না। যেভাবে ইউটায় মহিলারা নিখোঁজ হয়ে যাচ্ছে, সেই একই কায়দায় যে ওয়াশিংটনেও মহিলারা নিখোঁজ এবং খুন হয়েছিল, সেই খবর তখনও ইউটা পুলিশের কাছে পৌঁছয়নি। সেপ্টেম্বর মাসে একজন অচেনা মহিলাকে বান্ডি গলা টিপে হত্যা করল। তার দেহটা ফেলে দিয়ে এলো জঙ্গলে। পরের দিন ও আবার সেখানে ফিরে গেল মৃতদেহর ছবি তুলতে। তারপর দেহটাকে টুকরো টুকরো করে কেটে নদীর জলে ভাসিয়ে দিল। এর মাসখানেক পর ন্যান্সি নামের একটি 16 বছরের মেয়েকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে নিজের গাড়িতে তুলল টেড। মেয়েটিকে নিজের ঘরে 24 ঘন্টা আটকে রেখে তার উপর যৌন নির্যাতন চালালো। তারপর তাকে খুন করে ক্যাপিটাল রিভ ন্যাশনাল পার্কের কাছে পুঁতে দিয়ে আসে। যদিও অনেক পরে ইনভেস্টিগেটিং অফিসাররা টেডের মুখে এই তথ্য জানার পর সেখানে তল্লাশি চালায়, কিন্তু কোনো মৃতদেহ পাওয়া যায় না। নতুন জায়গায় একের পর এক খুন করে নিজেকে আর সামলাতে পারে না টেড। তাই বেশি অপেক্ষা না করে কয়েকদিন পরেই আবার শিকার করতে বেরিয়ে পড়েও। অক্টোবর মাসের 18 তারিখ। সবে সন্ধে হয়েছে। মেলিসা স্মিথ নামের এক অষ্টাদশী,
মিডভেইলের পিৎজা পার্লার থেকে বেরিয়ে বাড়ির পথ ধরল। তখন বেশ ঠান্ডা পড়ে গেছে, রাস্তাও প্রায় ফাঁকা। মেয়েটি একা একাই হাঁটতে লাগলো ফুটপাত ধরে। মেলিসার অজান্তেই তার পিছু নিল টেড। একটু পরেই মেলিসার একেবারে পাশে পাশে হাঁটতে লাগলো টেড। এক্সকিউজ মি। হাই। হাই, সরি, আমি এই শহরে নতুন। আপনি আমাকে একটু রাস্তাটা বলে দেবেন? ও ইয়া শিওর। আপনি কোথায় যাবেন বলুন? ওই তো ওই দিকটায়। টেড জানতো মহিলারা সহজে কারোর সাথে খারাপ ব্যবহার করে না, তাই সে শান্ত এবং মার্জিত গলায় কথোপকথন শুরু করলো। নিজেকে এমনভাবে উপস্থাপন করলো যেন সে খুবই অপ্রতিভ, খানিকটা ক্যাবলা গোছের একটা লোক। টেড বুঝেছিল এভাবে কথা বলে সহজেই মহিলাদের বিশ্বাস অর্জন করা যায়। মেলিসা সেই রাতেই নিখোঁজ হলো। বেশ কয়েকদিন পর তার দেহ পাওয়া গেল শহরের বাইরে পাহাড়ের ধারে। তাকে যৌন নির্যাতন করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনার নৃশংসতায় শিউরে উঠল পুরো শহর। তার কয়েকদিন পরই টেড খুন করল লরা নামের এক 19 বছর বয়সী তরুণীকে। একটা হ্যালোইন পার্টি থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছিল লরা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী লরা যখন পার্টি থেকে বের হয় তখন সে অল্প নেশাগ্রস্ত, আর তখন সেখান দিয়েই গাড়ি নিয়ে যাচ্ছিল টেড। গাড়ির কাঁচ নামিয়ে টেড লরাকে জিজ্ঞেস করল, ইউ ওকে? তোমাকে কি আমি কোথাও ড্রপ করে দেবো? লরা রাজি হয়ে গেল। টেড তার গাড়ির দরজা খুলে দিল। পরের দিন লরার দেহ পাওয়া গেল শহরের এক প্রান্তে একটা ক্যানিয়নের কাছে। তাকে পিটিয়ে খুন করা হয়েছিল। ইউটা আর কলোরাডোয় লোকাল নিউজ স্টেশনগুলোয় প্রচার করা শুরু হলো মেয়েদের রাতে ঘরে থাকার জন্য। কিন্তু তখনও একাধিক স্টেট মিলিয়ে কোনো জয়েন্ট ইনভেস্টিগেশন শুরু করা পুলিশের পক্ষে সম্ভব হয়নি, কারণ টেড বান্ডির সঙ্গে একজন হিংস্র খুনির কর্মপদ্ধতি একেবারেই মেলে না। এরকম খুনিরা কেউ এত ঠান্ডা মাথায় গুছিয়ে ক্রাইম সিনগুলো থেকে প্রমাণ লোপাট করতে পারে না। এছাড়া তখনও উইটনেস বলতে কেউ নেই বললেই চলে, অথবা এমন কোনো সূত্র পর্যন্ত নেই যা সবকটা খুনকে জুড়তে পারে। অর্ধেক ডেড বডি তখনও খুঁজেই পাওয়া যায়নি। পুলিশ যাকে বলে একেবারে অথই জলে। বান্ডির জীবন কিন্তু একই গতিতে চলতে লাগলো। সে কলেজ যায়, মহিলা বন্ধুদের সঙ্গে গল্প করে, রাজনীতি নিয়ে আলোচনা করে, যেমন আর 5টা কলেজ পড়ুয়ারা হয় আর কি। অন্যদিকে কলোরাডো থেকে অনেকটা দূরে FBI এর হেডকোয়ার্টার কোয়ান্টিকোতে তখন সবে কয়েক বছর হলো খুলেছে বিহেভিয়ারাল সায়েন্স ইউনিট, যেখানে হাওয়ার্ড টেটন তখন ল এনফোর্সমেন্ট অফিসারদের বোঝাচ্ছেন অপরাধীদের মনস্তত্ত্ব সম্পর্কে। এ বিষয়ে ইনভেস্টিগেশন এজেন্সিগুলো তখনও ভীষণভাবেই অজ্ঞ। টেটন বললেন, একটা ক্রাইম সিন থেকে আমরা কি পাই? একজন অফিসার বললেন, ক্লু পাই ক্রাইম সম্পর্কে। এক্স্যাক্টলি, ক্রাইম সম্পর্কে, কিন্তু তার সাথে সাথে ক্রিমিনাল সম্পর্কেও ক্লু পেতে পারি। তার বিহেভিয়ার প্যাটার্ন সম্পর্কে অনেক কিছু জানা সম্ভব। কিরকম? সেটাই হলো ক্রিমিনাল প্রোফাইলিং, অর্থাৎ মানুষটা কেমন সেটা তৈরি করা। সে কখন ঘুম থেকে ওঠে, কি খায়, কোথায় থাকে, কিভাবে থাকে, এবং সর্বোপরি সে কেন ওইভাবে বাঁচে। ছোটবেলার ট্রমা, বড় হওয়ার পর কোনো না পাওয়ার ক্ষোভ, এই সবটাই আমরা খুঁজে বের করতে পারি ক্রাইম সিন থেকে, বিশেষত সেটা যদি কোনো নৃশংস হত্যা হয়। কারণ সব ক্ষেত্রে যে খুনের পেছনে আমাদের চেনা কোনো মোটিভ থাকবে এমনটা নাও হতে পারে। ঘরের পিছন দিকে বসে অফিসার রেসলার এতক্ষণ মন দিয়ে সব কথা শুনছিলেন। কথা শুনতে শুনতেই তিনি তার সামনে রাখা একটা ফাইলের পাতা উল্টাচ্ছিলেন। ওয়াশিংটন আর ইউটায় একই বছরে বেশ কয়েকজন যুবতী নিখোঁজ বা খুন হয়েছে।
এবার ফাইল থেকে মুখ তুলে রেসলার জিজ্ঞেস করলেন, কি মনে হয় এই সমস্ত খুন একজনই করেছে? আমার তাই বিশ্বাস। যে এই খুনগুলো করেছে সে অত্যন্ত ধীর স্থির, শিক্ষিত, শারীরিক কোনো অক্ষমতা নেই, সহজে মানুষের সাথে মিশতে পারে এবং প্ল্যানিং করতে পারে। তা সে যদি এতই প্ল্যানিং করতে পারবে তাহলে বডিগুলো নষ্ট করার কোনো চেষ্টাই নেই কেন? এমনি এমনি কোনো নির্জন জায়গায় ফেলে রেখে আসছে। এখানেই আমরা ক্লুটা পাব। এই লোকটার কাছে সতর্কতার চেয়েও বেশি জরুরি হলো নিয়ন্ত্রণ। এই লোকটা খুন করতেই ভালোবাসে, তার সমস্ত প্ল্যানিং ওই অবধি সীমাবদ্ধ। তারপর সেই খুন চাপা দেওয়ার অংশটুকু নিয়ে সে বিশেষ ভাবিত নয়, তখন তার কিছুই যায় আসে না। সকলেই চুপ করে বসে শুনতে থাকে হাওয়ার্ড টেটনের কথা। এদিকে বাইরে বৃষ্টি নেমেছে ভীষণ জোরে। নভেম্বরের ৮ তারিখ। ২০ বছর বয়সী ক্যারল শপিং মল থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছিল পার্কিং লটে নিজের গাড়ির দিকে। এমন সময় তার পথ আটকে দাঁড়ালো টেড। হাই, আমি অফিসার কুপার। আপনার গাড়ির কাঁচ ভেঙে কেউ ঢোকার চেষ্টা করছিল। ক্যারল একটু ইতস্তত করছে দেখে টেড তাড়াতাড়ি একটা আইডি কার্ড বের করে দেখালো তাকে। ওয়েল, দিস ইজ মাই আইডি। সেখানে স্পষ্ট লেখা ডিটেকটিভ কুপার, পুলিশ ডিপার্টমেন্ট। আইডি কার্ডটা দেখে ক্যারল একটু স্বস্তি পেল। আপনি আমার সঙ্গে আসুন প্লিজ। একবার আপনাকে থানায় যেতে হবে, এই কাছেই। আমাদের অফিসিয়াল কাজ শেষ হলে আবার এখানে নামিয়ে দিয়ে যাব। এই বলে হাঁটতে শুরু করলো টেড। ক্যারল তার পিছু নিল, কিন্তু টেডের তামাটে রঙের ভোক্সওয়াগনের সামনে এসে কেমন যেন সন্দেহ হলো ক্যারলের। এ তো পুলিশের গাড়ি না। যদিও লোকটা নিজের আইডি দেখিয়েছে, তাই ব্যাপারটাকে বিশেষ পাত্তা না দিয়ে গাড়িতে উঠে পড়ল ক্যারল। গাড়ি চালাতে চালাতে টেড জিজ্ঞেস করল, আপনি কি কাছাকাছি থাকেন? হ্যাঁ, কাছেই। কিন্তু গাড়ি খানিক দূর যাওয়ার পর থানার সম্পূর্ণ বিপরীত রাস্তা নিয়েছে দেখে ক্যারল আর চুপ করে থাকতে পারল না। ও চেঁচিয়ে বলল, এ কি, গাড়ি নিয়ে কোন দিকে যাচ্ছেন? এটা তো থানার রাস্তা নয়। টেড কোনো উত্তর না দিয়ে একটা হ্যান্ডকাফ বের করলো। তারপর এক হাতে স্টিয়ারিং ধরে আরেক হাতে হ্যান্ডকাফটা ক্যারলকে পরাতে চেষ্টা করলো। এ কি, আমাকে হ্যান্ডকাফ পরাচ্ছেন কেন? কিন্তু ক্যারল বিপদের আঁচ পেয়ে আরেক ধারে সরে গেছে। এবার গাড়ির মধ্যে একটা প্রবল ধস্তাধস্তি শুরু হলো। গাড়িটাও রাস্তার উপর বিপজ্জনকভাবে এদিক ওদিক চলে যেতে লাগলো। টেড চিৎকার করে বলল, এত ছটপট করছো কেন? আমার কথা শোনো, লিসেন টু মি। কিন্তু ক্যারল ততক্ষণে নিজেকে টেডের কবল থেকে ছাড়িয়ে গাড়ির দরজা খুলে ফেলেছে। সেই খোলা দরজা দিয়ে বাইরে ঝাঁপ দিল ক্যারল। টেড লক্ষ্য করলো অল্প দূরেই একজন ট্রাফিক গার্ড দাঁড়িয়ে আছেন। হেল্প, হেল্প! চিৎকার করে ক্যারল সেই দিকেই দৌড় লাগালো। বেগতিক বুঝে সেখানে আর না দাঁড়িয়ে অন্ধকারের দিকে গাড়ি ছুটিয়ে দিল টেড বান্ডি। এই প্রথম একজন সাক্ষী রয়ে গেল যে টেডকে পরে চিনিয়ে দিতে পারবে। ইউটা পুলিশ ডিপার্টমেন্টের অফিসে তখন দুজন পুলিশ অফিসার ম্যাপের উপরে পরপর ঘটে যাওয়া খুনের জায়গাগুলোতে পিন লাগাচ্ছিলেন। দুজনেরই চেষ্টা যদি কোনোভাবে একটা প্যাটার্ন খুঁজে পাওয়া যায়। এমন সময় শব্দ করে থানার টেলিফোনটা বেজে উঠল। একজন পুলিশ অফিসার সেটা কানে দিয়ে বললেন, ইয়েস। ওপারের কথা শুনে তার চোখ মুখের হাবভাব পাল্টে গেল। ফোনটা রেখে সে তার পার্টনারকে বলল, শোনো, একটা আশার আলো দেখা গেছে, মনে হচ্ছে একজন উইটনেস পেয়েছি। এদিকে শিকার হাতছাড়া হতে টেডের মাথায় রক্ত উঠে গেল। সে ঠিক করলো আজ কাউকে একটা খুন সে করবেই। গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে বান্ডি চলে আসে ভিউমন্ট
হাই স্কুলের সামনে। স্কুলের পার্কিং লটে অনেকগুলো গাড়ি দেখে ও দাঁড়িয়ে পড়ে। এরকম রাতের দিকে স্কুলে এত লোক কেন? ও নিজের গাড়িটা রেখে স্কুলের দিকে এগিয়ে গেল। স্কুলের গেটের সামনে গিয়ে টেড বুঝতে পারে আজ বাচ্চাদের একটা নাটক হচ্ছে, তাই এখানে এত লোক। মনে মনে টেড ভাবল, এই তার সুযোগ। পিছনের দরজা দিয়ে ঢুকে অডিটোরিয়ামের ব্যাকসাইডে চলে গেল ও। সেখানে পৌঁছে টেড দেখতে পেল একটা বছর 17 মেয়ে দাঁড়িয়ে আছে। টেড তাকে ডাকলো। এই যে শোনো, তোমার নাম কি? আমার নাম ডেবরা কেন্ট। ও, তা তুমি কি পারফর্ম করছো? না না, আমার ভাই আসলে দেখতে এসছে, আমি ওকে বাড়ি নিয়ে যাব বলে এসেছি। ও আচ্ছা আচ্ছা, আমারও ভাইপো পারফর্ম করছে, আমি ওকে নিতে এসেছি। আচ্ছা, আমার সঙ্গে একটু এসো তো, একবার দেখো তো পার্কিং লটে ওই গাড়িটা কার চিনতে পারো কিনা। হ্যাঁ, এমনভাবে রেখেছে যে আমার গাড়িটা বের করতে পারছি না। ডেবরাকে এরপর আর খুঁজে পাওয়া যায় না। পরবর্তীকালে টেড জানায় যে সে ডেবরাকে কিডন্যাপ করে এনে একদিন নিজের বাড়িতেই রেখেছিল, তারপর সে তাকে মেরে ফেলে। কিন্তু টেড জানতে পারেনি যে তার অজান্তেই একজন প্রত্যক্ষদর্শী সবটা দেখছিল। এদিকে একই সন্ধ্যায় পরপর 2টো অ্যাবডাকশনের ঘটনা ঘটায় পুলিশ তড়িঘড়ি স্কুলে চলে এসে তদন্ত শুরু করল। সেখানে পার্কিং লটে একটা চাবি পেল পুলিশ। সেই চাবি দিয়ে খুব সহজেই ক্যারলের কবজিতে আটকে থাকা হ্যান্ডকাফটা খুলে যায়। পুলিশের মনে আর সন্দেহ থাকে না যে 2টো ঘটনাই একই ব্যক্তি ঘটিয়েছে। এই ঘটনার কয়েকদিন পর খবরের কাগজে অল্প বয়সী মহিলাদের খুনের খবর পড়ে এবং টিভিতে বান্ডির স্কেচ দেখে সাম্মামিশ পার্কের ঘটনার প্রত্যক্ষদর্শী ক্লেফার ইউটা পুলিশ ডিপার্টমেন্টকে ফোন করল। মেজর ক্রাইমস ডিপার্টমেন্টের ডিটেকটিভ ওয়াকার অনেকক্ষণ ধরে ক্লেফারের সমস্ত কথা শুনলেন, কিন্তু অনেকগুলো ছবির মাঝে টেডকে আলাদা করে চিহ্নিত করতে ক্লেফার অক্ষম হলেন। সেই সময় টেড বান্ডির নাম পুলিশ ডিপার্টমেন্টের সন্দেহের তালিকার উপর দিকেই ছিল। তাকে কয়েকবার জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়, কিন্তু কোনো পোক্ত ফরেনজিক প্রমাণের অভাবে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। টেড বান্ডির নাম এভাবে সামনে আসার পরেও তার কাছের মানুষেরা সকলেই অস্বীকার করে যে সে এমন কিছু ঘটাতে পারে। যে বন্ধুরা তার সাথে ঘুরে বেরিয়েছে, একসাথে গল্প করেছে, খাওয়া দাওয়া করেছে, তারা খবরের কাগজে পড়া নৃশংস বর্ণনার সাথে তাদের পরিচিত টেডকে কোনোভাবেই মেলাতে পারছে না। তদন্তকারী অফিসারদেরকেও একই কথা জানিয়েছে তারা। এফবিআই এর অফিসেও এই বিষয়টা নিয়েই আলোচনা চলতে থাকে। যে লোকটা এরকম আপাত নিরীহ, যার একটা সুন্দর সামাজিক জীবন আছে, সে যদি এমন ভয়ঙ্কর খুনি হয়, তাহলে সেটা বোঝার উপায় কি? সেই বিষয়টাই বোঝাচ্ছিলেন বিহেভিয়ারাল সায়েন্স ইউনিটের হাওয়ার্ড টেটন। সিগারেটের একটা টান দিয়ে সেটা অ্যাশট্রেতে ফেলে দিয়ে তিনি শুরু করলেন। ক্রাইম সিন হচ্ছে একটা কথোপকথনের মতো। ক্রিমিনালের মনের অন্দরে উঁকি মারার জানলা হচ্ছে ক্রাইম সিন। এবার আপনারা বলুন, এই অল্প বয়সী তরুণীদের হারিয়ে যাওয়ার কেসে অফিসাররা সাসপেক্টদের কিভাবে কোয়েশ্চেন করেছেন? রেসলার উত্তর দিলেন, স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন প্রসিডিওর ফলো করা হয়েছে। আপনারা ওকে অ্যাপ্রোচ করছেন একজন ক্রিমিনাল হিসেবে। একজন খুনি সাধারণত যা করে, নিজেকে সে ক্রাইম সিন থেকে মুক্ত করার চেষ্টা করে, আর তাই নিজের চারিপাশে একটা মিথ্যের জাল বনে। কিন্তু এক্ষেত্রে সেটা করলে হবে না। টেড বান্ডির আসলে কিছুই লুকোনো নেই। সে মজা দেখছে আর মনে মনে হাসছে আপনাদের উপর। পারলে তার ইগোটা হার্ট করুন, তার নিয়ন্ত্রণ করার ইচ্ছেটাকে ভোঁতা করে দেওয়ার চেষ্টা করুন। আবারও সমস্ত পুলিশ অফিসার মন দিয়ে শুনতে লাগলেন টেটনের কথা।
এই প্রথম আমেরিকান ইনভেস্টিগেশন সিস্টেম এমন একজন খুনিকে ধরার চেষ্টা করছে যে খুব সহজেই সাধারণ মানুষের সাথে মিশে যায়। যখন যাকে সুবিধা মনে হয় তাকেই সে খুন করে। এমন অদ্ভুত একজনের সাথে কিভাবে মোকাবিলা করা যাবে, ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টগুলো তখনও তা জানে না। আমেরিকান ক্রাইম ইনভেস্টিগেটররা তখনও ভাবতেন যে কোনো পোক্ত মোটিভ ছাড়া কেউ মানুষ খুন করবে না। সে কথা এখনো ঠিক, কিন্তু সিরিয়াল কিলিং এর ক্ষেত্রে যে খুন করার প্রবল বাসনা ছাড়া আর কোনো যুক্তিগ্রাহ্য মোটিভ কাজ করে না, এই বিষয়টা পুলিশ ডিপার্টমেন্টের জানা ছিল না। টেড বান্ডি ছিল এই পরিচিত ইনভেস্টিগেশন প্যাটার্নের বাইরে থাকা একজন। টেড বুঝতে পারছিল ইউটায় আর বেশি দিন তার থাকা ঠিক হবে না। এদিকে খুন না করেও তার পক্ষে থাকা অসম্ভব। পুলিশের নজরদারি বাড়ছিল, কিন্তু টেডের ক্ষেত্রে চাপ মানে বিরতি নয়, চাপ মানে নতুন শহর। তাই 1975 সালের শুরুর দিকে বান্ডি চলে গেল কলোরাডো। সেখানে একটা হোটেল রুম নিয়ে ভাড়া থাকা শুরু করলো সে। কলোরাডো সেই সময় বরফে ঢাকা। সেখানেই উচ্চবিত্ত আমেরিকানরা আসেন স্কি করতে। দামি স্কি রিসর্টগুলো তখন সব ভর্তি। টেড বুঝল এখানেই শিকার করতে তার সুবিধা হবে। বাইরে থেকে যারা আসছে তারা কোথায়, কিভাবে, কেন হারিয়ে যাচ্ছে বুঝতে বুঝতে পুলিশের বেশ কয়েকদিন লেগে যাবে। এই শিকার কিভাবে টেড করেছিল তা নিয়ে তার জীবনীকার স্যামুয়েলকে বিস্তারিত বলেছিল টেড। জেলের মিটিং রুমে টেডের কথা শুনছিল স্যাম। কলোরাডো 1975। আচ্ছা, তখনকার কিছু কথা একটু বলো। টেড চুপ করে আছে দেখে স্যাম বলল, এলিন ক্যাম্পবেল, কিছু মনে পড়ে? হ্যাঁ, স্কি করতে এসেছিল। ওয়াইল্ডউড এনে রুম নিয়েছিল। 23 বছরের একজন নার্স। একটা হালকা হাসি ফুটে উঠল টেডের মুখে। নিজের চেয়ারে ভালো করে হেলান দিয়ে বসে টেড বলা শুরু করল, স্কি রিসর্টগুলোতে শীতকালে অনেকেই আসতো। সবাই নিজেদের খুব নিরাপদ মনে করতো সেখানে। হোটেলে অত লোকের মধ্যে থেকে এলিনকে নিয়ে গেলে কি করে? ভালো করে বললাম আমার সাথে যেতে। মানে? সেদিন ওখানে অনেকে ছিল, পুরো এলাকাটাই গম গম করছিল। হোটেলগুলোর লবিতে গান হচ্ছিল, বারগুলোতে লোকের ভিড়, প্রেমিক প্রেমিকারা হাত ধরাধরি করে রাস্তা দিয়ে হাঁটছিল। যে কোনো জায়গায় ঢুকে গিয়ে অচেনা লোকের সাথেও কথা বলা খুব সহজ কাজ ছিল। Oh my God! এইভাবেই সকলের নজর এড়িয়ে তুমি এলিনের সঙ্গে আলাপ করলে? এই তোমরা না সব ব্যাপারটাকে খুব নাটকীয় করে তোলো। আসলে ওরকম কোনো কিছুই না। আচ্ছা, তাহলে আসলটা কি? একটু কথা বলতেই এলিন রাজি হয়ে গেল আমার সাথে বাইরে হাঁটতে যেতে। বাহ, কোনো জোরাজুরি করতে হয়নি? না, কিছুই না। তারপর আর কি, এলিন আমার গাড়িতে এলো, ওকে নিয়ে গেলাম একটু দূরে। একটা ফাঁকা জায়গা দেখে নামলাম। ছুরি দিয়ে ভয় দেখাতেই নিজেই নিজের জামা কাপড় খুলে ফেলল, আর ওই ছুরিটা দিয়েই ওর বাঁ কানের লতিটা কেটে নিয়েছিলাম। তারপর ওই ছুরিটা দিয়ে মারতে থাকলাম একটা একটা করে কোপ। ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো এলিনের। যখন দেখলাম ও মরে গেছে, তখন বডিটা ওখানেই ফেলে রেখে দিয়ে চলে এলাম। খুন করে ফেরার সময় নিশ্চয়ই খুব আনন্দ পেয়েছিল? না, আসার সময় পাইনি, পেয়েছিলাম পরে, যখন দেখলাম রিসর্টগুলো জুড়ে একটা ভয়ে ছড়িয়ে পড়েছে। আর আগের মতন গান বাজনা বাজছে না হোটেলের লবিতে। সবাই সবাইকে সন্দেহ করছে, ফিরে যাওয়ার ফ্লাইটের টিকিট কাটছে। কেউ কেউ আবার গাড়ি নিয়ে এসেছিল।
তারা আমার ভয়ে গাড়িতে ফিরতে পারছে না। এসব দেখে সত্যি ভীষণ আনন্দ হয়েছিল। পুরোটা বলে টেড চুপ করে জেলের ছোট্ট জানলাটার দিকে তাকিয়ে রইল। স্যাম বেরিয়ে এলো জেল থেকে। একদিনে এর বেশি ওর পক্ষে শোনা সম্ভব নয়। আমরা আবার কলোরাডো ফিরে যাই। 1975 সালের মার্চ মাসে বান্ডি আবার খুন করল। একদিন রাতে একটা ক্রাচ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল। রাস্তাতেই দেখতে পেল স্কি প্রশিক্ষক জুলিকে। জুলি নিজেই বান্ডিকে তার স্কি বুট গাড়িতে তোলার জন্য সাহায্য করতে বলল। আর ঠিক তখনই জুলির মাথায় মেরে তাকে হ্যান্ডকাফ পরিয়ে দিল টেড। তারপর জুলিকে দূরে আরেকটা জায়গায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে খুন করল টেড। বান্ডি এবার বুঝতে পারল এই নতুন জায়গাতেও তাকে কেউ আটকানোর নেই। এর পরের ঘটনা যেটা টেড বান্ডি ঘটায় তা হয়তো শুধু তার জীবনেই নয়, অপরাধের ইতিহাসেও নৃশংসতম। 12 বছর বয়সী লিনাটকে কিডন্যাপ করে নিজের হোটেল রুমে নিয়ে গেল টেড। সেখানে তার উপর যৌন নির্যাতন চালিয়ে তাকে বাথটাবে চুবিয়ে খুন করল। তারপর লিনাটের দেহটা নিয়ে সে ফেলে দিল স্নেক নদীতে। এদিকে তখনও ওয়াশিংটন, ইউটা আর কলোরাডোর পুলিশ ডিপার্টমেন্ট বুঝতে পারছে না যে একই লোক 3টি আলাদা জায়গায় অপরাধ করে বেড়াচ্ছে। সেই সুযোগ নিয়ে ব্রিগম ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে সুজান বলে এক ছাত্রীকে অ্যাবডাক্ট করে খুন করে টেড। অন্যদিকে FBI এর অফিসে হাওয়ার্ড টেটন এবং রবার্ট রেসলার টেবিলের উপর ঝুঁকে পড়ে অনেকগুলো কাগজ খুঁটিয়ে দেখছিল। এসবই টেড বান্ডি সংক্রান্ত। রেসলারের সামনে খোলা ছিল একটা ম্যাপ। সেটা দেখে নিয়ে তিনি বললেন, লোকটার জিওগ্রাফিক্যাল চেঞ্জগুলো লক্ষ্য করুন স্যার। এমন একটা ঘটনা যেটায় ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, সেটা ঘটানোর পরেই ও অন্য জায়গায় সরে পড়ে। মানে স্ট্রেস যখনই বেড়ে যায় লোকটা সে জায়গা থেকে পালায়। এমন ক্রিমিনাল বা সিরিয়াল কিলার সত্যিই আগে দেখিনি। আর শুধু তাই নয়, বেছে বেছে অল্প বয়সী মহিলাদের খুন করাটাও লোকটার একটা কম্পালশন। এবার মেয়েগুলোর ছবি মন দিয়ে দেখো, একটা প্যাটার্ন আছে। বেশিরভাগ মেয়েদেরই লম্বা চুল, মাঝখান থেকে সিঁথি করা। এরকম অদ্ভুত কম্পালশন একজন মানুষের হতে পারে স্যার? ফ্যান্টাসি রবার্ট, ফ্যান্টাসি এই লোকটার ব্যবহার ঠিক করে দেয়। আরেকটা ব্যাপার লক্ষ্য করলাম স্যার, দিনে দিনে খুনি কিন্তু নিজেকে আপগ্রেড করছে। ও এখন জানে পুলিশের ক্রাইম সিনে পৌঁছতে কতটা সময় লাগে, তারপর ইনভেস্টিগেশনের প্রসিডিওর কি, এমনকি প্রত্যক্ষদর্শীরা ওকে কতদিন মনে রাখতে পারে সেটাও জানে। ঠিকই বলেছ রেসলার, এভাবে আলাদা আলাদা করে হবে না। 3টে আলাদা শহরের পুলিশ ডিপার্টমেন্টকেই বলো, তাদের যে কটা থানার আন্ডারে মিসিং পার্সনস কেস আছে, সেগুলো যদি খুনির মোডাস অপারেন্ডি অর্থাৎ অল্প বয়সী মহিলার প্রোফাইল ম্যাচ করে, তবে সেগুলোকে সব এক জায়গায় আনতে ভিকটিমের একটা ডেটাবেস তৈরি করাটা খুব প্রয়োজন। এই অর্ডার পুলিশ ডিপার্টমেন্টের কাছে আসতেই তারা শুরু করে দিল সেই বিরাট বড় কর্মকাণ্ড। আজকের দিনে পুলিশের কাছে যা জলভাত, তা সেই সময় ছিল কল্পনারও অতীত। ইউটায় কিং কাউন্টির একটি কম্পিউটারে একে একে সমস্ত ইনফরমেশন পুট করা হলো। সব ভিকটিমদের ডিটেলস, আই উইটনেস, ভিকটিমের কাছের মানুষদের বয়ান, সবকিছু এলো এক জায়গায়। এই সমস্ত তথ্য পর্যালোচনা করে কম্পিউটার 26টা নাম দিল ডিটেকটিভদের। তবে তাদের মধ্যে কেউ তখনও জানতেন না যে সবচেয়ে বিপজ্জনক নামটা প্রায় 1 বছর ধরেই তাদের সামনে পড়ে আছে। টেড ততদিনে 3টে আলাদা স্টেটে খুনের ঘটনা ঘটিয়েছে। কিন্তু এতগুলো খুন করার পরেও টেড তার সাধারণ জীবনযাপনই চালিয়ে যাচ্ছিল। তার আত্মবিশ্বাস দেখলে অবাক হতে হয়, কিন্তু সেই আত্মবিশ্বাস ভেঙে গেল 16 তারিখের রাতে। 1975 সালের অগস্ট মাস।
বব নামের একজন পুলিশ অফিসার 16 তারিখ রাত 12টার পর গ্রেঞ্জার এরিয়ায় ডিউটি করছিলেন। এমন সময় তিনি দেখতে পান একটা তামাটে ভোক্সওয়াগন বিটল সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করছে। এক একটা বাড়ির সামনে খানিকক্ষণ দাঁড়াচ্ছে, আবার চালিয়ে এগিয়ে যাচ্ছে। বব কিছুক্ষণ ব্যাপারটা লক্ষ্য করে ভোক্সওয়াগনটার পিছু নিল। তার গাড়ির পেট্রোল লাইট তখন অন করা। সেই লাইট দেখেই ভোক্সওয়াগনটাও দাঁড়িয়ে পড়ল রাস্তার ধারে। ভেতরে বসে আছে টেড বান্ডি। এত রাতে এখানে কি করছেন? কিছুই না অফিসার, মাথাটা কাজ করছিল না, তাই গাড়িটা নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। অফিসার বব লক্ষ্য করলেন বান্ডির চোয়াল শক্ত। এই ঠান্ডাতেও তার কপালে বিন্দু বিন্দু করে ঘাম। তার অভিজ্ঞতায় তিনি বুঝলেন কিছু একটা গন্ডগোল আছে। তিনি বললেন, লাইসেন্স অ্যান্ড রেজিস্ট্রেশন প্লিজ, আর আপনি কাইন্ডলি গাড়ির বাইরে এসে দাঁড়ান। টেড কথা না বাড়িয়ে গাড়ি থেকে বেরিয়ে এলো। লাইসেন্সের নামটা দেখেই চমকে উঠলেন অফিসার বব। এই নামটা তিনি খবরের কাগজে পড়েছেন। তিনি বললেন, প্লিজ স্টেপ অ্যাসাইড, আপনার গাড়ি আমি সার্চ করব। গাড়ি সার্চ করে পাওয়া গেল একটা স্কি মাস্ক, হাতকড়া, দড়ি, একটা শাবল, একটা আইস পিক মানে একটা হাতুড়ি যা বরফের উপর দিয়ে চলাফেরা করতে সাহায্য করে, এবং একটি মহিলাদের অন্তর্বাস। আরও অদ্ভুত ব্যাপার হলো গাড়ির সামনের সিটটা সরিয়ে পিছনের সিটের ওপর রেখে দেওয়া হয়েছে। বব জিজ্ঞেস করলেন, এই জিনিসগুলো নিয়ে আপনি কি করছেন? আমি মানে স্কি করতে ভালোবাসি। স্কি করতে হ্যান্ডকাফ লাগে? না, ওটা তো ওই কুড়িয়ে পেয়েছিলাম। অফিসার আর কোনো কথা বাড়ালেন না, অ্যারেস্ট করলেন টেডকে। Turn around and put your hands behind your back. You are under arrest. থানায় নিয়ে যাওয়ার পর টেড অবশ্য কোনো কথাই স্বীকার করল না, কিন্তু ডিটেকটিভ জেরি থম্পসনের সন্দেহ হলো গাড়িটা দেখে। এই গাড়ির কথাই বলেছিল সামামিশ পার্কের প্রত্যক্ষদর্শী ক্লেফার বা ইউটার ক্যারল। বান্ডির রুম সার্চ করলেন পুলিশ অফিসাররা। সেখানে পাওয়া গেল একটা কলোরাডো স্কি রিসর্টের গাইড, যেখানে ওয়াইল্ডউড ইনের পাশে লাল দাগ দেওয়া। এছাড়াও ভিউমন্ট হাই স্কুলের নাটকের একটা ব্রোশিওরও ছিল তার কাছে, কিন্তু কোনোটাই বান্ডিকে কাস্টাডিতে রাখার মতো যথেষ্ট নয়। তাই তাকে ছেড়ে দিতে বাধ্য হলো পুলিশ। বান্ডি পরে স্যামকে জানিয়েছিল তার গাড়ি ভালো করে সার্চ করলে পুলিশ অনেকগুলো পোলারয়েড ছবি পেত ভিকটিমদের। ছাড়া পাওয়ার পর সেই ছবিগুলো টেড নষ্ট করে ফেলে। যদিও পুলিশ তাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু টেডের অজান্তেই তার প্রতি সর্বক্ষণ নজর রাখছিলেন অফিসাররা। সেপ্টেম্বর মাসে বান্ডি তার ভোক্সওয়াগন গাড়িটা বিক্রি করে দিল। পুলিশ সঙ্গে সঙ্গে সেটা সিজ করে। এফবিআই এর ফরেনসিক টিম সেটা ভালো করে সার্চ করে। গাড়ি থেকে অনেকগুলো চুলের স্যাম্পল পাওয়া যায়, যা ভিকটিমদের চুলের স্যাম্পলের সঙ্গে হুবহু মিলে যায়। এমনকি ক্যারলের চুল পাওয়া যায় গাড়িতে। টেডের চারপাশে জাল গুটি আনতে শুরু করল পুলিশ। টেডকে আবার অ্যারেস্ট করে তাকে অন্যান্যদের সঙ্গে লাইন আপে দাঁড় করানো হলো। ক্যারল তাকে দেখেই চিনতে পারল, তার সেই পার্কিং লটে দেখা অফিসার কুপার হিসেবে। এছাড়াও ভিউমন্ট হাই স্কুলের একজন প্রত্যক্ষদর্শী টেডকে চিনিয়ে দিল সেই লাইন আপ থেকেই। টেড যদিও তার বিরুদ্ধে সমস্ত অভিযোগই অস্বীকার করে, কিন্তু তার কোনো পোক্ত অ্যালিবাই না থাকায় ক্যারলের ঘটনায় পুলিশ তাকে অ্যারেস্ট করে। $15,000 বিনিময়ে টেডের জামিন মঞ্জুর হয়, কিন্তু তখনও টেড আছে কড়া পুলিশি প্রহরায়। এর কিছুদিন পর বান্ডির কেসের 3 প্রধান ইনভেস্টিগেটিং অফিসার, ইউটা থেকে জেরি থম্পসন, ওয়াশিংটন থেকে রবার্ট কেপ্পল এবং কলোরাডো থেকে মাইকেল ফিশার, তারা সকলে অ্যাসপেনে এসে দেখা করেন কেস সংক্রান্ত আলোচনার জন্য। তারা বুঝতে পারেন
সমস্ত খুনের ঘটনাই ঘটিয়েছে টেড, কিন্তু তাকে এতগুলো খুনের জন্য কনভিক্ট করার মতো প্রমাণ তখনও পুলিশের হাতে নেই। তারা ঠিক করেন এক এক করে সমস্ত প্রমাণ জোগাড় করাই এখন তাদের পরবর্তী পদক্ষেপ হতে চলেছে। 1976 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয় ক্যারলকে অ্যাবডাকশন এবং অ্যাসল্ট করার চার্জে টেড বান্ডির ট্রায়াল। অনেক পরে একজন সাংবাদিকের সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলেন স্যামুয়েল। আচ্ছা, আপনি পুরো টেড বান্ডি ট্রায়ালটা কভার করে? হ্যাঁ। সে সময় তো প্রচুর লেখালেখি হয় এটা নিয়ে। হবে না, সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি ছিল জানেন? কি? টেড নিজেই। ও যে একজন আসামি আপনি চট করে বুঝতেই পারবেন না। মনে হবে ও এসেছে অন্য কারোর মামলা লড়তে। আপনি না দেখলে বিশ্বাস করবেন না। কালো স্যুট পরে দৃপ্ত ভঙ্গিতে নিজের হয়ে নিজেই সওয়াল করছিল টেড বান্ডি। আমাদের সাথে হেসে কথা বলতো। কিছুক্ষণের জন্য আপনি ভুলে যেতে বাধ্য কি কি কেস আছে ওর মাথার উপর। টেডের এভাবে মামলা লড়ার খবর সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। জুন মাসে মামলার রায় বেরোল। টেডকে কনভিক্ট করা হলো। জজ স্টুয়ার্ট হ্যানসন সাজা শোনালেন 15 বছরের কারাবাস। কিন্তু জেলে টেডকে আটকে রাখা যে সহজ নয় তা পুলিশ টের পেল কয়েকদিনের মধ্যেই। এবার কলোরাডো পুলিশ টেডের কাস্টাডি চাইল। এলিন ক্যাম্বেল হত্যা মামলায় তাদের টেডকে কনভিক্ট করার মতো যথেষ্ট তথ্য হাতে এসেছে। অন্যদিকে বান্ডি কয়েকদিন জেলে কাটিয়ে বুঝেছে সকলেই বাহ্যিক রূপকে সমীহ করে চলে। সে যে স্যুট টাই পরে কোর্টে সওয়াল জবাব করেছে এতে অনেকেই, এমনকি জেলের গার্ডরাও ওকে সম্মান করে। এছাড়া ওর মিষ্টি ব্যবহার তো আছেই। জুন মাসের 7 তারিখ গ্লেনউড স্প্রিংসের জেল থেকে বান্ডিকে নিয়ে আসা হলো পিটকিন কাউন্টি কোর্টে। সেখানে ও যেহেতু নিজেই নিজেকে কোর্টে রিপ্রেজেন্ট করবে, তাই পড়াশোনা করার জন্য কিছুক্ষণ লাইব্রেরিতে যাওয়ার ছাড় দেওয়া হয়েছিল টেডকে। সেই সময় জজের অর্ডারে বান্ডির হাতের হাতকড়া খুলে দেওয়া হয়। লাইব্রেরিতে বই খোঁজার অছিলায় গার্ডদের চোখ এড়িয়ে একটা বুকশেলফের পিছনে চলে গেল টেড। তারপর জানলা খুলে একতলা থেকে নিচে ঝাঁপ দিল। মাটিতে পড়তেই ওর ডান পাটা মুচকে গেল, কিন্তু সেই অবস্থাতেও খোঁড়াতে খোঁড়াতে ও কোর্ট চত্বর থেকে বেরিয়ে গেল। যেহেতু টেড নিজেই নিজের লয়ার ছিল, তাই ওর পরনে ছিল স্যুট প্যান্ট। কারো ওকে দেখে কোনো সন্দেহ হলো না। এই পালানোর খবর তার পরের দিন সারা দেশের খবরের কাগজের প্রথম পাতার হেডলাইন হলো। তার সঙ্গে বান্দির কোর্টে হাসি মুখে দাঁড়িয়ে থাকার ছবি। সকলের মনে তখন একটাই প্রশ্ন, এভাবে একজন মার্ডার সাসপেক্ট কিভাবে কোর্ট চত্বর থেকে পালিয়ে যেতে পারে? ল এনফোর্সমেন্ট অফিসাররা লজ্জায় আর মুখ দেখাতে পারছেন না। যে ভয়টা FBI এর ক্রিমিনাল প্রোফাইলাররা পেয়েছিলেন সেটাই সত্যি হলো। বান্ডি নিজের বাহ্যিক রূপ এবং ব্যবহার দিয়ে সকলকে বোকা বানিয়ে পালিয়েছে। আসপেনের জঙ্গলে প্রায় দিন 5 ঘুরে বেড়ালো টেড। যখন যেখান থেকে পারত খাবার চুরি করে খেত। রাতে জঙ্গলের গাছে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ত। এদিকে পায়ের ব্যথাটা বেড়েই চলেছে, আর সারা জঙ্গল জুড়ে পুলিশের টিম হন্যে হয়ে খুঁজে চলেছে টেডকে। 5 দিনের পর আর পারল না টেড। আসপেন গলফ কোর্সের কাছ থেকে একটা গাড়ি চুরি করে ও শহরে ঢুকল। একদিন সকালে আসপেন শহরের 2 পুলিশ অফিসার লক্ষ্য করল একটা গাড়ি কিছুতেই নিজের লেনে চলছে না। তাই দেখে সেই গাড়ি দাঁড় করাতেই আবার ধরা পড়ে গেল টেড বান্ডি। জেলে ফিরে যাওয়ার প্রথম দিন থেকেই টেড আবার পালানোর প্ল্যান করা শুরু করল। কায়দা করে গারফিল্ড কাউন্টি জেলের একটা নকশা সে চুরি করল চিফ জেলারের ঘর থেকে। এছাড়া অন্য কয়েদিদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে সে জোগাড় করল একটা ছোট্ট করাত। সন্ধেবেলা যখন সবাই স্নান করত, সেই সময় নিজের সেলের সিলিংয়ে করাত দিয়ে কেটে কেটে একটা ছোট্ট ফুটো তৈরি করল টেড। 1-2 সেই ফুটো দিয়ে বেরিয়ে সিলিংয়ে ঘোরাঘুরিও করে দেখেছিল টেড।
তাতে অন্য কয়েদিদের সন্দেহ হয় এবং তারা সে কথা জেল কর্তৃপক্ষকে জানায়। যদিও কর্তৃপক্ষ তাদের কথায় বিশেষ আমল দেয়নি। শেষে 1977 সালের 30শে ডিসেম্বর জেল থেকে আবার পালালো টেড বান্ডি। টেড বান্ডি জেল থেকে পালানোর পর ভয়ে যেন ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ল গোটা দেশ জুড়ে। টিভিতে চলতি অনুষ্ঠান থামিয়ে প্রচার করা হলো টেডের পালানোর খবর। তার ছবি ছেপে খবরের কাগজ লিখল অত্যন্ত বিপজ্জনক কয়েদির পলায়ন। এদিকে FBI এর হেড অফিস কোয়ান্টিকোতে বসল জরুরি মিটিং। হাওয়ার্ড টেটন বললেন, এখন সবচেয়ে জরুরি হলো টেড বান্ডির একটা সাইকোলজিক্যাল অ্যানালিসিস, যা থেকে আমরা ওর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে একটা আন্দাজ পাব। কি মনে হয় ও কি সিয়াটল বা ইউটায় ফিরে যাবে? আমার সেটা মনে হয় না। খুন করা ছাড়া টেডের পক্ষে বেঁচে থাকা অসম্ভব। ওর প্যাটার্ন বলছে ও আবার নতুন একটা কোথাও গিয়ে খুন করা শুরু করবে। 1978 সালের ফেব্রুয়ারির মধ্যে টেড বান্ডিকে FBI 10 মোস্ট ওয়ান্টেড ম্যানের লিস্টে অন্তর্ভুক্ত করে। এছাড়াও তার খুনের পদ্ধতি, তার অল্প বয়সী মহিলাদের প্রতি আসক্তি এবং তার সহজভাবে মিশে যাওয়ার ক্ষমতা, এই সমস্তই প্রচার করা হয় দেশ জুড়ে। আমেরিকান ক্রিমিনোলজির ইতিহাসে প্রথমবার বিহেভিয়ারাল অ্যানালিসিস হয়ে ওঠে ম্যানহান্টের একটা অংশ। কিন্তু টেড বান্ডি কোথায়? সে এসবের থেকে দূরে একটার পর একটা স্টেট পেরিয়ে চলে যাচ্ছে। টাকা, পয়সা, গাড়ি, আইডেন্টিটি কার্ড চুরি করে সে এমনভাবে যাচ্ছে যাতে কেউ তাকে ধরতে না পারে। অবশেষে টেড এসে পৌঁছল তালাহাসি। এই জায়গাটা কলোরাডো বা ওয়াশিংটনের বরফ ঢাকা পাহাড় আর জঙ্গলের থেকে অনেকটা আলাদা। এখানে উষ্ণ আবহাওয়া, পাম গাছ, কলেজ ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীরা রাত অবধি বাইরে থাকে। এই সমস্তই টেডকে ভীষণ আকৃষ্ট করল। ও ঠিক করল এখানেই কয়েকদিন গা ঢাকা দেবে। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির কাছেই নকল আইডেন্টিটি কার্ড দেখিয়ে একটা ঘর ভাড়া নিল টেড। বাড়ির মালিক জিজ্ঞেস করলেন, তুমি ইউনিভার্সিটি স্টুডেন্ট? হ্যাঁ, আমি ল পড়ছি। বাহ, খুব ভালো। থ্যাংক ইউ। এভাবেই টেড ধীরে ধীরে ফ্লোরিডার সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে শুরু করল। স্থানীয় একটা বারে যাতায়াত শুরু করলো টেড। আলাপ জমে উঠল বারটেন্ডারের সঙ্গে। এখানে নতুন? হ্যাঁ, ওই কয়েকদিন হলো এলাম। কোথা থেকে? কোথা থেকে যে নয়, বলতে পারেন সব জায়গা থেকেই। ওয়েলকাম টু ফ্লোরিডা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদিন একটা বইয়ের দোকানে ঢুকে টেড দেখল দুজন অল্প বয়সী ছেলে কথা বলছে। তাদের হাতে সেদিনের খবরের কাগজ। তারা টেড বান্ডির জেল থেকে পালানোর বিষয়ে আলোচনা করছে। টেড অনেকক্ষণ ওদের কথা শুনছে বুঝতে পেরে একজন ওকে জিজ্ঞেস করল, তোমার কি মনে হয় এ ধরা পড়বে? কখনো তো পড়বে নিশ্চয়ই। দেখে মনেই হয় না যে এতগুলো মানুষকে খুন করেছে। দেখে কি আবার সবকিছু বোঝা যায়? দুজনের কেউই টেডকে সন্দেহ করল না। তারা বিশ্বাসই করতে পারেনি যে এরকম দুর্ধর্ষ একজন খুনি ওদের মাঝেই রয়েছে। 1978 সালের 14 জানুয়ারি ফ্লোরিডার বারে অনেকক্ষণ চুপচাপ বসে রইল টেড। বসে বসে ও লক্ষ্য করছিল ইউনিভার্সিটির ছাত্রীদের। সেমেস্টার তখন সবে শুরু হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ইউনিভার্সিটিতে এসেছে ছাত্রছাত্রীরা। ক্লাস শেষ করার পর বারে তখন তারা একটু গলা ভেজাচ্ছে। সেদিন সারা রাত বাড়িই বসেছিল টেড। ভোর 3টের সময় বার থেকে বেরিয়ে টেড হাঁটা দিল কাই ওমেগা সরোরিটি হাউসের দিকে। এরপর সেখানে ঘটে যাওয়া নৃশংস ঘটনা আমেরিকার ইতিহাসে একটি অন্যতম ভয়ানক অধ্যায়। টেডের তখন আর অন্য কোনো আকাঙ্ক্ষা নেই।
ওর মানুষের উপর নিয়ন্ত্রণ প্রয়োজন। তাকে নিজের দুহাত দিয়ে পিষে দিতে পারলেই টেডের আনন্দ। টেড সরোরিটি হাউসের ভিতরে ঢুকে প্রথমেই মার্গারেট নামের 21 বছরের এক তরুণীর ওপর হামলা চালায়। ফায়ার প্লেস থেকে একটা ওক কাঠের টুকরো তুলে নিয়ে তা দিয়ে মার্গারেটের মাথায় সজোরে আঘাত করল সে। তারপর একটা নাইলন স্টকিংস দিয়ে শ্বাস রোধ করে খুন করল মার্গারেটকে। হাউসের সকলেই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। এই ঘটনা ঘটিয়ে টেড চলে যায় পাশের ঘরে। সেখানে 20 বছরের লিজাকেও গলা টিপে খুন করে টেড। কিন্তু তার আগে তাকে যৌন নিগ্রহ করে প্রচন্ড অত্যাচার চালায় তার শরীরের ওপর। পরবর্তীকালে লিজার শরীরে দাঁতের দাগও পাওয়া যায়। এরপর পাশের ঘরে যায় টেড। সেখানে চ্যান্ডলার আর ক্লাইনার ঘুমোচ্ছিল। তাদের উপরে এলোপাথারি মার শুরু করে টেড। কিন্তু হঠাৎ ঘরের মধ্যে একটা গাড়ির হেডলাইটের আলো চলে আসায় ভয় পেয়ে তাদের ওখানে ফেলে রেখেই পালিয়ে যায় টেড। চ্যান্ডলার আর ক্লাইনারের একাধিক হাড় ভাঙলেও তারা বেঁচে যায়। ধ্বংসলীলা শেষ করে মাত্র 15 মিনিটের মধ্যেই সরোরিটি হাউস থেকে বেরিয়ে পড়ল টেড বান্ডি। কিন্তু ও জানল না বেরোনোর সময় সিঁড়িতে দাঁড়িয়ে থাকা একজন তাকে দেখতে পেয়েছে। টেড বান্ডির রক্ত পিপাসা তখনও মেটেনি। তাই বাড়ি না ফিরে উন্মাদের মতো রাস্তার দিকে হেঁটে চলল টেড। প্রায় 8টা ব্লক হেঁটে একটা বাড়ির সামনে দাঁড়ালো। টেড জানতো সেখানে বেসমেন্টে শেরিল টমাস নামে এক ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকে। এবার দরজার লক ভেঙে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। শুরু হলো শেরিলকে বেধড়ক মারধর করা। ওর শরীরের হাড়গুলো টুকরো টুকরো করে ভেঙে দিল টেড। পরের দিন সকালে ফ্লোরিডা জুড়ে হুলুস্থুল পড়ে গেল। সরোরিটি হাউসের ঘটনা পুলিশ ডিপার্টমেন্টকে অনেকগুলো প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এরকম নারকীয় হত্যাকাণ্ড ইনভেস্টিগেটররাও আগে কখনো দেখেছেন বলে মনে করতে পারলেন না। টেড বান্ডি ব্রেকফাস্ট করে বাড়ি ফেরার সময় দেখল তার অ্যাপার্টমেন্টের সামনে একটা জটলা। টেডের বাড়ির মালিক জিজ্ঞেস করলেন, এটা শুনেছো? কোনটা? আই ওমেগা সরোরিটি হাউসে মার্ডার হয়েছে। নৃশংসভাবে খুন হয়েছে দুজন, আর দুজন যদিও কোনো মতে বেঁচে গেছে। বান্ডি ভুরু কুচকে বলল, জিসাস ক্রাইস্ট, এরকম কাজ কে করে? পাশ থেকে একজন মহিলা বললেন, যেই করুক, সে আমাদের মতো সাধারণ মানুষ নয়। টেড মাথা নেড়ে তাকে সমর্থন করে বলল, হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এফবিআই এর হেড অফিসেও এই খবর পৌঁছল। কিন্তু সেখানকার অফিসাররা ধন্দে ছিলেন এই কাজ টেড বান্ডির কিনা। কারণ তার খুনের পদ্ধতির সাথে এই হত্যালীলার কোনো মিল নেই। তবে নিজের ঘরে বসে টেড বুঝতে পারছিল ওর হাতে আর বেশি সময় নেই। সারা দেশে ওর ছবি ছড়িয়ে পড়েছে। এখানে এই ঘটনার পর পুলিশ অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। ওর ধরা পড়া হয়তো এখন শুধু সময়ের অপেক্ষা। টেড ঠিক করে ফেলল এর পরের খুনটা ও তাড়াতাড়ি করবে। ফেব্রুয়ারির 8 তারিখ শিকারের খোঁজে একটা গাড়ি চুরি করে বেরিয়ে পড়ল টেড। গাড়ি নিয়ে অনেকটা দূরেও পৌঁছে গেল জ্যাকসনভিল। সেখানে লেজলি নামের 14 বছরের একটি মেয়েকে ডেকে সে বলল, তোমাকে একটু আমার সাথে আসতে হবে। কেন? কে তুমি? আমি রিচার্ড বার্টন, দমকল বিভাগ। তোমাদের বাড়িতে আগুন লেগেছে, তোমার বাবা পাঠালেন। ঠিক সেই সময় লেজলির দাদা এসে টেডকে প্রশ্ন করতে শুরু করায় নিজের বিপদ বুঝে টেড আর সেখানে দাঁড়ানোর সাহস পেল না। ও গাড়ি নিয়ে পৌঁছে গেল লেক সিটির জুনিয়র হাই স্কুলে। সেখানে তখন 12 বছর বয়সী কেটি লিচ স্কুলের রাস্তা দিয়ে যাচ্ছিল এক টিচারের সঙ্গে দেখা করতে। কেটির আর টিচারের কাছে যাওয়া হলো না। প্রায় 2 মাস পর তার মৃতদেহ পাওয়া যায় রিভার স্টেট পার্কের কাছে। মৃত্যুর আগে কেটিকে যৌন নিগ্রহ করা হয় এবং তারপর তার
গলা কেটে খুন করা হয়। ফেব্রুয়ারির 12 তারিখ টেড আরও একটা গাড়ি চুরি করে টালাহাসি থেকে বেরিয়ে পড়ে। ওর তখন বাড়ি ভাড়া দেওয়ার পয়সা নেই, আর টেড বেশ বুঝতে পারছিল পুলিশ ওকে প্রায় ধরেই ফেলেছে। 3 দিন পর রাত 1টা নাগাদ পেনসাকোলা পুলিশ ডিপার্টমেন্টের অফিসার ডেভিড লি একটা গাড়ি দেখতে পেল। কি মনে করে অফিসার লি সেই গাড়ির নাম্বার প্লেটটা সিস্টেমে সার্চ করতেই বুঝতে পারল সেটা চুরির গাড়ি। লি সঙ্গে সঙ্গে গাড়িটা থামাতে নির্দেশ দিল। গাড়িও থেমে গেল সাইড ওয়াকের পাশেই। অফিসার লি এবার হেঁটে গাড়িটার সামনে গিয়ে দাঁড়াতেই বিপদ ঘনিয়ে এলো। গাড়িতে বসে থাকা টেড দড়াম করে দরজাটা খুলে অফিসার লিকে একটা লাথি মারল। লি পড়ে যেতেই টেড দৌড়ে পালাতে গেল। অফিসার লি তড়াক করে লাফিয়ে উঠে টেডের পিছু নিল। তারপর টেডের ওপর ঝাঁপিয়ে পড়ে ওর হাতে হাত করা পরিয়ে দিল অফিসার লি। বান্দি এবার উঠে দাঁড়িয়ে বলল, আপনি আপনি জানেন আমি কে? আপনি যেই হন, পালানোর চেষ্টা করছিলেন কেন? আপনি জানেন না আপনি কাকে ধরেছেন? আপনার প্রমোশন পাক্কা। অত কথা আপনাকে ভাবতে হবে না। অফিসার লি এর কোনো ধারণাই ছিল না যে তিনি FBI এর টপ 10 মোস্ট ওয়ান্টেড লিস্টে থাকা একজনকে ধরেছেন। তিনি টেডের গাড়ি সার্চ করে অনেকগুলো আইডি কার্ড এবং ক্রেডিট কার্ড খুঁজে পেলেন। এছাড়াও একটা চশমা আর একটা প্যান্ট পেয়েছিলেন অফিসার লি। পরবর্তীকালে জানা গিয়েছিল এইগুলো ছিল টেডের ছদ্মবেশের জন্য। যখন টেডকে অ্যারেস্ট করে অফিসার লি থানায় নিয়ে আসছিলেন, তখন টেড শুধু বলেছিল, I wish you had killed me. অ্যারেস্ট হওয়ার পরেও টেডের মধ্যে বিশেষ কোনো পরিবর্তন দেখা যায়নি। ও হেসে ইন্টারভিউ দিয়েছে, রিপোর্টারদের সাথে শান্তভাবে কথা বলেছে, এমনকি পুলিশকে আইনি পরিভাষা পর্যন্ত বলে দিয়েছে। এর পরের কয়েকটা মাস গোটা দেশের চোখ ছিল টেড বান্ডির ট্রায়ালের দিকে, কারণ আসল প্রশ্নের উত্তরটা এখনো পাওয়া যায়নি। এমন শিক্ষিত মার্জিত ব্যবহারের একটা লোক যে সকলের সঙ্গে শান্তভাবে হেসে কথা বলে, সে এতগুলো খুন কিভাবে করল? টেড যখন ফ্লোরিডার কোর্টরুমে পা রাখল, তখন তার ট্রায়াল আর শুধু কোর্ট চত্বরের মধ্যে সীমাবদ্ধ নেই। সারা দেশের নজর তখন সেই দিকে। আদালতের বাইরে রিপোর্টাররা ছাড়াও প্রচুর সাধারণ মানুষের ভিড়। প্রত্যেকেই এই মানুষরূপী পিশাচটাকে এক ঝলক হলেও দেখতে চায়। টেড তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ক্যামেরার দিকে হাত নেড়ে রিপোর্টারদের প্রশ্নের উত্তর দিয়ে কোর্টে ঢুকে পড়ে। শুরু হয় বহু প্রতীক্ষিত টেড বান্ডি ট্রায়াল। সেখানে কাই ওমেগা সরোরিটি হাউসের খুনের ঘটনার ট্রায়াল চলতে থাকে। মামলা বেশ খানিকটা গড়ানোর পর সরকারি কৌশলী সাক্ষী দিতে ডাকলেন নিটা লেনকে। একজন অল্প বয়সী মহিলা এসে কাঠগড়ায় দাঁড়ালো। 1978 জানুয়ারি 15th, আপনি কি কাই ওমেগা সরোরিটি হাউসে ছিলেন? হ্যাঁ, ছিলাম। সেখানে আপনি যা যা দেখেছেন তা মহামান্য আদালতকে জানান। আমার একটা শব্দে ঘুম ভেঙে যায়। আমি উপর থেকে নেমে এসে দেখি একটা অচেনা লোক আমাদের বাড়ির দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আপনি কি তাকে দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, যদিও অন্ধকার ছিল, কিন্তু তাও আমার মনে আছে। আপনার চোখে কি কোনো অসুবিধা আছে? না, আমি সরকারি ডাক্তারের থেকে প্রেসক্রিপশন এনেছি এবং তা কোর্টকে দিয়েছি। থ্যাংক ইউ। সেদিন রাতে আপনার দেখা সেই ব্যক্তিটি কি এই কোর্টরুমে উপস্থিত? যদি উপস্থিত থাকেন তাহলে তাকে এক্ষুনি চিহ্নিত করুন। কিছুক্ষণ সব চুপচাপ, সবাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। হ্যাঁ, ওই যে। নিটা ডান হাতের আঙুল তুলে দেখিয়ে দিল টেড বান্ডিকে। সারা কোর্টরুম জুড়ে তখন ফিসফাস শব্দ। আর কিছু দেখেছিলেন? কিছু মনে পড়ছে? হ্যাঁ, ওর হাতে একটা উডেন লকের মতো জিনিস ছিল। এরপর একে একে ক্যারল, ক্লেফার এবং ক্লাইনারও
টেডকে চিহ্নিত করল। তারপর এলো সেই শেষ প্রমাণ যা গোটা আমেরিকাকে নাড়িয়ে দিয়েছিল। সরকারি কৌশলী একজন দাঁতের ডাক্তারকে কাঠগড়ায় ডাকলেন, তার হাতে দুটো ছবি তুলে দিলেন। এই ছবি দুটো কিসের একটু কোর্টকে জানাবেন ডক্টর কিং? প্রথম ছবিটা সোররিটি হাউসের ভিকটিম লিসার দেহে পাওয়া দাঁতের দাগ, দ্বিতীয়টা টেডের দাঁতের। দুটো ছবিকেই এনলার্জ করা হয়েছে। আই সি। এখান থেকে আপনার ফাইন্ডিংস একটু কোর্টকে জানান প্লিজ। এই দুটোর দাঁতের স্ট্রাকচারে হুবহু মিল, অর্থাৎ লিসার শরীরে টেডের দাঁতের দাগ আছে। গোটা কোর্ট বুঝতে পারল এই মামলার রায় কি হতে চলেছে। অন্যদিকে এফবিআই এর হাওয়ার্ড টেটন এবং রবার্ট রেসলার খুব মন দিয়ে বান্ডির শরীরী ভাষা পর্যবেক্ষণ করছিলেন। যে ক্রিমিনাল প্রোফাইলিং এর সাহায্যে বান্ডিকে শনাক্ত করা সম্ভব হলো, তা পরবর্তীকালে আরো অনেক ক্রিমিনাল, বিশেষত সিরিয়াল কিলিং এর অপরাধীদের ধরতে সাহায্য করবে। বান্ডি কিন্তু নিজের মতো করে জুরির সহানুভূতি পাওয়ার চেষ্টা চালাচ্ছে। সে নিজেই কখনো উইটনেসদের ক্রস কোয়েশ্চেন করছে, আবার সরকারি কৌশলীর সাথে তর্ক করছে। কিন্তু একে একে প্রমাণের জালে টেড বান্ডি ফেঁসে যেতে লাগলো। তার গাড়ি থেকে পাওয়া সমস্ত কিছু, তার জামার সুতো যা একজন ভিকটিমের দেহে পাওয়া গিয়েছিল, এমন অনেক কিছুই টেডের বিপক্ষে গেল। কফিনে শেষ পেরেকটা পোতা হলো যখন ইউটা থেকে আসা ক্যারল এবং ওয়াশিংটন থেকে আসা ক্লেফার ওকে কোর্টরুমে শনাক্ত করল। 1979 সালের 24শে জুলাই সররিটি হাউসের খুনের জন্য তাকে মৃত্যুদণ্ড দিল আদালত। জজ এডওয়ার্ড কার্টন বললেন, নিজের খেয়াল রেখো ইয়াং ম্যান, আমি এটা মশকরা করে বলছি না। মানুষের এমন বিকার আমি খুব কমই দেখেছি। তার 6 মাস পর অরল্যান্ডোয়ে আরেকটি ট্রায়াল হলো কেটি লিচকে অপহরণ এবং হত্যা করার অপরাধে। সেখানেও টেডকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। এখানেই সব শেষ হয়ে যেতে পারত, কিন্তু 80 দশকের শুরুর দিকে ফ্লোরিডা স্টেট প্রিজনের কড়া ঘেরাটোপে থাকাকালীন টেড অনেকগুলো জায়গায় তার সাজা কমানোর জন্য অ্যাপিল করে। সেই সমস্ত মামলার নিষ্পত্তি হতে বেশ কয়েক বছর সময় লেগে যায়। ইতিমধ্যেই টেড শুরু করে ইন্টারভিউ দেওয়া। দেশ বিদেশের জার্নালিস্টরা হামলে পড়ে টেডের ইন্টারভিউ নিতে। তাদের সঙ্গে টেড ঘন্টার পর ঘন্টা ক্রিমিনাল সাইকোলজি নিয়ে আলোচনা চালায়। যত তার মৃত্যুর দিন ঘনিয়ে আসছিল, ততই বান্ডি এক এক করে তার করা খুনগুলোর স্বীকারোক্তি দিতে থাকে। যেসব জায়গায় সে খুন করেছে, সেখান থেকে পুলিশের ডিটেকটিভরা উড়ে আসেন টেডের জবানবন্দি নিতে। ও ঘন্টার পর ঘন্টা ধরে খুন করার পদ্ধতি, কবে, কোথায়, কাকে সে খুন করেছে, তার বডিগুলো সে কোথায় ফেলেছে, এই সমস্ত বর্ণনা দিতে থাকে। কিন্তু তার সব কথাই যে সঠিক, এমন প্রমাণ আজও পাওয়া যায়নি। এখানেও সে তার শ্রোতার ওপর ভিত্তি করে গল্পটা বদলে দিয়েছে। অফিসিয়ালি বান্ডি 30টা খুনের স্বীকারোক্তি দিয়েছিল। ব্যক্তিগতভাবে যাদের বান্ডি খুন করেছে, তাদের প্রতি ওর কোনো হিংসাই ছিল না। এই যুবতীরা বিভিন্ন জায়গা থেকে আলাদা আলাদা আর্থসামাজিক পরিস্থিতি থেকে আসা। বেশিরভাগ মহিলারাই খুন হওয়ার আগে টেডকে কোনো দিন দেখেননি। এ প্রসঙ্গে টেড আর স্যামুয়েলের কথোপকথনের একটা অংশ আপনাদের সামনে তুলে ধরছি। কি জানেন, সবাই ভেবে নেয় মার্ডার করার ইচ্ছেটা আসে প্রচণ্ড রাগ থেকে। সেটা নয় বলছো? না। তাহলে? তারপর কিছুক্ষণ চুপ করে থাকে টেড, আবার নিজেই বলতে শুরু করে। হ্যাঁ, এমন কিছু সময় থাকে যখন আশেপাশে সব কিছুর তীব্রতা বেড়ে যায়। একটা স্টেট থেকে আরেকটা স্টেট যাওয়ার সময় ভীষণ দুশ্চিন্তা হতো। তখন মনে মনে উত্তেজনা বেড়ে যেত, নিজের উপর আর নিয়ন্ত্রণ থাকতো না, আর তখনই খুন করার ইচ্ছেটা জাগার দিয়ে উঠত। কিন্তু তা সত্ত্বেও তুমি সবকিছু খুব সুন্দর পরিকল্পনা করেই করতে, তাই তো? আগে থেকে সবটা ভেবে না রাখলে কি এত বড় কাজ করা যায়?
মনের মধ্যে যতই তোলপাড় হোক, বুদ্ধি তো লোপ পায়নি। বডি কিভাবে নিয়ে যাব সেটা ভাবতে হতো, কোথায় ফেলবো, কখন ফেলবো, সবটাই আমি আগে থেকে ঠিক করে রাখতাম। তোমার কথা শুনে মনে হচ্ছে কোনো সার্জন তার কাজের পদ্ধতি বোঝাচ্ছেন। তার কারণ কাজটা তো সার্জনের মতোই। সার্জারির মতো মার্ডারের সময় বেশি আতঙ্কিত হয়ে পড়লে ভুল করার সম্ভাবনা বেড়ে যায়। মানে মানে খুনগুলো করবার সময় তোমার মধ্যে কোনো আবেগ কাজ করেনি? এই একটা কথাই আমি বারবার বোঝাতে চাইছি সবাইকে। আচ্ছা, আপনি সিগারেট খান মিস্টার গ্রান্ট? ওই আর কি, মাঝে মধ্যে। তাহলে আপনি বুঝবেন আমার খুন করাটা ঠিক ঠিক ওই সিগারেট খাওয়ার মতো। না করলে মনে শান্তি পাই না। ডিসকাস্টিং। তারপর তারপর কোনো অনুশোচনা হয় না? না। যারা বান্ডির হাত থেকে বাঁচতে সক্ষম হয়েছিল তারা জানিয়েছিল বান্ডি তাদের খুন করার চেষ্টা করেছিল ভাবলেশীনভাবে, যেন প্রতিদিনের খাওয়া দাওয়া ঘুমের মতোই আরেকটা কাজ। একবার ভিকটিমের উপর নিয়ন্ত্রণ কায়েম করার পর বান্ডির মধ্যে থেকে যেন খুন করার ইচ্ছেটাও চলে যেত। তখন তার কাছে খুন করাটা হয়ে উঠত একটা বাহ্যিক আচার, যেন না করলেই নয়। বান্ডির এই প্যাটার্নে কিছুটা পরিবর্তন এসেছিল দ্বিতীয়বার জেল থেকে পালানোর পর। তার মানসিক অবস্থারও আরো অবনতি ঘটে। তখন সে শুধু নিজের মধ্যেই নয়, ফ্লোরিডাতেও এক প্রকার বন্দী। সারা দেশে সে তখন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। বান্ডি বুঝতে পেরেছিল খুব সহজে সে এক জায়গা থেকে আরেক জায়গায় আর যাতায়াত করতে পারবে না। একমাত্র তখন তার মধ্যে বাসা বেঁধেছিল রাগ। সমস্ত পরিকল্পনা ঠিকমতো না করেই সে ঝাঁপিয়ে পড়ছিল হত্যালীলায়। কিন্তু একবার সেই রাগ বেরিয়ে আসার পরই বান্ডি আবার ফিরে গিয়েছিল তার স্বভাব সিদ্ধ সাধারণ জীবন যাপনে। এফবিআই বান্ডির ব্যাপারে বলেছিল যে সে ছিল কম্পার্টমেন্টালাইজড, অর্থাৎ সে তার ভিতরের খুনি সত্তাকে কখনোই তার সাধারণ মানুষ সত্তার উপর পুরোপুরি নিয়ন্ত্রণ দেয়নি। আবার উল্টো দিকে যখন খুনি সত্তা মাথা চারা দিয়ে উঠত, সে তার সাধারণ মানুষ সত্তাকে খুব সহজেই একপাশে সরিয়ে দিতে পারত। এটা ক্রিমিনাল সাইকোলজির গবেষণার ক্ষেত্রে এক নতুন দিক খুলে দিয়েছিল। কখনো বিপজ্জনক ক্রিমিনালরা, বিশেষত সিরিয়াল কিলাররা, আবেগের দ্বারাই নিয়ন্ত্রিত হয় না। আবেগের অনুপস্থিতিও তাদের নিয়ন্ত্রণ করতে পারে। কোর্টে টেড বান্ডির কেস চলাকালীন সে তার এক ওয়াশিংটনের বান্ধবীকে বিয়ে করে। পরবর্তীকালে তাদের একটি সন্তানও হয়। তার জীবনের শেষ কয়েকটা ঘন্টা টেড কাটায় চার্চের ফাদার এবং তার নিজের স্ত্রীর সঙ্গে। 24শে জানুয়ারি 1989 ঠিক সকাল 7:16 টেড বান্ডিকে ইলেকট্রিক চেয়ারের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুর আগে সে তার শেষ কথা বলেছিল তার উকিল জিম কোলম্যানের উদ্দেশ্যে। ও বলে, আমার পরিবার এবং বন্ধুদের আমার ভালোবাসা জানিও। মৃত্যুর দিন ভোরবেলায় টেড তার মাকে ফোন করেছিল এবং ক্ষমা চেয়ে নিয়েছিল। টেড বলেছিল, আমি অত্যন্ত দুঃখিত তোমায় এইভাবে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু আমার মনের ভিতরের একটা অংশ আমি কোনোদিন তোমায় জানতে দিইনি, লুকিয়ে রেখেছিলাম। যখন টেডকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে তখন জেলের বাইরে নেচে গেয়ে বাজি পুড়িয়ে সেই মৃত্যুকে উদযাপন করছিল কয়েকশো জনতা। আজকের পর্ব এ পর্যন্তই। আগামী পর্বে আবারও নিয়ে আসব বিদেশের মাটিতে ঘটে যাওয়া কোনো অপরাধ আর অপরাধীর ঘটনা নিয়ে। মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন, ক্রাইম কথা কথা কথা।